ইন্টিগ্রেশনের ক্লাস 5 আজকে। হ্যাঁ, এর আগে আমরা 4টা ক্লাস নিয়ে ফেলছি মোটামুটি। তো যারা দেখো নাই, এই গ্রুপে লিংক আছে, দেখে নিবা। ম্যাথ লাভার্স বিডি পেজে থেকে দেখে নিবা। হ্যাঁ, ম্যাথ লাভার্স বিডি, ওইখানে ওই যে গত দিনের যে পোস্ট দিছিলাম ওইখানে লেখা আছে সবকিছু। ম্যাথ লাভার্স বিডি হচ্ছে পেজের নাম, গ্রুপের নাম। জয়েন যারা করো নাই করে ফেলবা। ফলো, লাইক টেক যা দেওয়ার ইচ্ছা দিবা। ইউটিউবে পেজ, ইউটিউবে চ্যানেলের নামও এটা, সব এটা। ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, তারপরে ইউটিউব চ্যানেল সব একই নাম, ম্যাথ লাভার্স বিডি। স্পেলিংটা দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, ওকে। আপনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না ভাইয়া। এই জয়ী, আমার কথা কি বাকিগুলো সবাই শুনতে পাও? জয়ী নাকি আমার কথা শুনতে পাচ্ছে না, তোমরা কি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জয়ী মনে হয় শুনতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, জয়ী এখন একটু জানাও তো পাচ্ছ কিনা। ভাই আপনি কি ভিডিও অপশনটা ডিসেবল করে রাখছেন? ভিডিও অপশন ডিসেবল করে রাখছি। হ্যাঁ, কেন? না এমনি ভাই। ওকে 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 ওকে, ভিডিও অপশন ডিসেবল করা আছে। ওকে, তো আমরা ইন্টিগ্রেশন ক্লাস স্টার্ট করব। তো আমরা ইউভি দিয়ে স্টার্ট করবো আজকে, বলেছিলাম ইউভি আর আমরা ইন্টিগ্রেশন করব। তো ইউভি এর নিয়মটা কি আমি বলে দিচ্ছি। ইউ ইন্টু ভি, মানে আমি তোমাদেরকে এর আগে যখন প্রতিস্থাপনটা আমরা করাইছিলাম, হ্যাঁ, তখন বলেছিলাম যে নর্মালি দুইটা ফাংশন থাকলে আমি ট্রাই করব যে একটাকে জেড ধরে সেটাকে ডিফারেন্সিয়েশন করে আরেকটা নিয়ে আসা আর কি। বাট যদি এমন কোনো অঙ্ক থাকে যেখানে জেড ধরে নিয়ে আসা যাচ্ছে না, আলটিমেটলি দুইটা ফাংশনের মধ্যে একটাকে জেড ধরে আরেকটা আনা যাচ্ছে না, তখন কি করতে হবে? আলটিমেটলি আমার কাছে ওয়ে নাই, তখন আমাকে গুণের সূত্রটা ইউজ করতেই হবে। তো ইন্টিগ্রেশনের জন্য গুণের সূত্রটা কি দেখো একটু। ডিফারেন্সিয়েশনের জন্য সোজা ছিল, একটাকে রাখা আরেকটা প্লাস ওই যেটাকে রাখছিলা সেটাকে করবা, আরেকটাকে রাখবা। কিন্তু ইন্টিগ্রেশনে একটু ঝামেলা। ইন্টিগ্রেশনে কি হবে দেখো, ইউ ইন্টু ভি যদি থাকে তাহলে ফার্স্টে কি করতে হয়, ইউ কে রাইখা ভি এর ইন্টিগ্রেশন করতে হয়, এটা মিলে যায়। ইউ কে রাইখা ভি এর ইন্টিগ্রেশন, হ্যাঁ, ইউ কে রাখতে হবে, ভি এর ইন্টিগ্রেশন করতে হবে, তারপর একটা মাইনাস চিহ্ন দিতে হবে। হ্যাঁ, মাইনাস চিহ্ন দেওয়ার পর এখানে করতে হবে কি, একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই কথাটা মনে রাখতে হবে। ইউ কে রাইখা ভি এর ইন্টিগ্রেশন মাইনাস একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। তারপরে যেটা করব, এখানে আমি যেটাকে রাখছিলাম, ইউ কে রাখছিলাম, এই ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হবে ইনটু এখানে যে ভি কে ইন্টিগ্রেশন করছো, এখানে আবার ওই ভি কেও ইন্টিগ্রেশন করতে হবে। তারপরে আবার কি করবা, এই যে পুরো জিনিসটা সেটার আবার ইন্টিগ্রেশন হবে। এটা হচ্ছে ফর্মুলা, খুবই সিম্পল ফর্মুলা। দেখো বলি, ইউ ভি এর ইন্টিগ্রেশন করতে গেলে কি করব, ইউ কে রাইখা ভি এর ইন্টিগ্রেশন করব, ইউ কে রাইখা ভি এর ইন্টিগ্রেশন করব, তারপর মাইনাস চিহ্ন দিব, দেওয়ার পরে এখানে যেটাকে রাখছিলাম সেটা ডিফারেন্সিয়েশন করব, ইউ এর ডিফারেন্সিয়েশন হবে, আর এখানে ভি কে ইন্টিগ্রেশন করছি, ভি এর ইন্টিগ্রেশন হবে। আবার এই পুরো জিনিস মিলে আমি যা পাবো সেটার আবার ইন্টিগ্রেশন করতে হবে। এটাই হচ্ছে ফর্মুলা, এটাই হচ্ছে আলটিমেটলি ইউভি এর ফর্মুলা। ফর্মুলা কি বুঝছো কিনা? তো এখানে একটা কথা একটু মনে রাখতে হবে যে ইউ যেটা হয়, ইউ এর অলওয়েজ ডিফারেন্সিয়েশন হয়। ইউ এর কি হয়, অলওয়েজ ডিফারেন্সিয়েশন হয়। ইউ এর অলওয়েজ ডিফারেন্সিয়েশন, ইউ এর অলওয়েজ হবে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, আর ভি এর হবে ইন্টিগ্রেশন। ভি এর হবে কি, ইন্টিগ্রেশন। হ্যাঁ, ভি এর হবে ইন্টিগ্রেশন, ভি এর অলওয়েজ ইন্টিগ্রেশন হয়। তো এখন কথা হলো ভাইয়া, এই দুইটার মধ্যে আমরা কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো? তো তোমরা একটা জিনিস শিখে আসছো, লিয়েট। তোমরা একটা জিনিস এটা শিখে আসছো না, বলো তো, লিয়েট যারা ইন্টিগ্রেশন করছো, জি এই লিয়েট ভাইয়া। অনুযায়ী আমরা ইউভি ধরি। লিয়েটের পূর্ণরূপ কি এটা আমি একটু বলি। এই এল দ্বারা বোঝায় হচ্ছে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন বলা হয় এটাকে। এই লগারিদমিক ফাংশন কোনগুলো, যেগুলোতে লগ থাকে বা লন থাকে, এগুলো। তারপরে আমরা দেখি কি, তারপরে দেখি হচ্ছে আই, আইতে বোঝাই ইনভার্স ফাংশন। সেই ইনভার্স ফাংশন কোনগুলো, ইনভার্স ফাংশন হচ্ছে সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনভার্স। তারপরে এ দ্বারা বোঝায় হচ্ছে অ্যালজেব্রিক বা বীজগাণিতিক ফাংশন। তো অ্যালজেব্রিক ফাংশন গুলো কোনগুলো, অ্যালজেব্রিক হচ্ছে ধরো যে এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে 2x + 3, এগুলো হচ্ছে অ্যালজেব্রিক বীজগাণিতিক। আর টি তে বোঝায় হচ্ছে ট্রিগোনোমেট্রিক বা ট্রাইগোনোমেট্রিক, যাই বলো না কেন। এই ট্রিগোনোমেট্রিক কোনগুলো, সাইন কস, এগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক। আর ই দ্বারা বোঝায় হচ্ছে এক্সপোনেনশিয়াল। এই লিয়েট মানে হচ্ছে এটা। তো এটার সাথে রিলেশন কি বলতেছি আমি সবই বলবো। এক্সপোনেনশিয়াল কোনটা, e⁴x, এগুলো। তো এই লিয়েট রুলটা ফলো করে, মানে হচ্ছে এই লিয়েটের মধ্যে
দুইটা তো আমার তো এখানে ইউভি দুটা থাকবে তাই না? মনে করো একটা লগারিদম আছে আর একটা এক্সপোনেনশিয়াল আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা ইউ হবে? তো এই সিরিয়াল অনুযায়ী যেটা আগে থাকবে সেটাকে আমরা ইউ ধরবো, এই সিরিয়াল অনুযায়ী যেটা আগে থাকবে সেটাকে আমরা ইউ ধরবো, অপরটা হয়ে যাবে ভি। মনে করো লগারিদম আছে আর এক্সপোনেনশিয়াল আছে, তাহলে লগারিদম আর এক্সপোনেনশিয়ালের মধ্যে কি আগে? লগারিদম আগে, তাহলে লগারিদম হবে ইউ আর এক্সপোনেনশিয়াল হচ্ছে ভি। মনে রাখবা কোন একটা জায়গায় যদি এক্সপোনেনশিয়াল থাকে তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ ভি হয়। ইউভি যদি কোথাও করতে হয় সেখানে যদি কখনো এক্সপোনেনশিয়াল থাকে এটা অলওয়েজ ভি হবে, এক্সপোনেনশিয়াল অলওয়েজ ভি হবে, কারণ এটা সবার শেষে সব সময়। আরেকটা কথা যেটা, এটা আমরা নর্মালি জানি বাট এটা কিন্তু কোনো নিয়ম না। হ্যাঁ, এটা কোনো নিয়ম না, কারণ এটা কোনো বইয়ে লেখা নাই, এটা কেউ বলেও নাই, কোনো রাইটার টাইটার কেউ বলেও নাই। এটা হচ্ছে এই যে ভারতীয় উপমহাদেশ যারা আমরা, এটা কিন্তু আমেরিকাতে মনে হয় এই রুল ফলো করে না আমি যতদূর জানি। তো মেইন রুলটা কি? মেইন রুলটা হলো আমি জানি যে ইউ এর ডিফারেন্সিয়েশন হয় আর ভি এর হয় ইন্টিগ্রেশন, অর্থাৎ যে জিনিসটা ডিফারেন্সিয়েশন করলে শেষ হয়ে যাবে সেটাকে আমরা অলওয়েজ ইউ ধরি। মানে যার ডিফারেন্সিয়েশন করা সোজা সেটাকে আমরা ইউ ধরবো, আর যার ইন্টিগ্রেশন করা সোজা সেটাকে আমরা ভি ধরবো। আমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে মোটামুটি ইন্টারমিডিয়েটে, আমাদের বইয়ের অঙ্কগুলো এই লিয়েট ফর্মগুলো ইউজ করলে মিলে যায়, বাট এটা কিন্তু কোনো নিয়ম না, ঠিক আছে? এটা ইন্টারমিডিয়েটে তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে শেখানো হয়, অনার্সে গেলেই তোমরা দেখবা এই রুল আর ফলো করতেছে না। তো মেইন রুলটা কি? মেইন রুল হচ্ছে যার ডিফারেন্সিয়েশন করা সোজা, যার ডিফারেন্সিয়েশন করা ইজি, সেটা হবে হচ্ছে ইউ। হ্যাঁ, সেটা হবে ইউ, আর যার ইন্টিগ্রেশন করা সোজা সেটা হবে ভি। এটা হচ্ছে মেইন কথা। যার ডিফারেন্সিয়েশন করা ইজি সেটা হচ্ছে ইউ, আর যার ইন্টিগ্রেশন করা ইজি সেটা হলো ভি, সেটা হচ্ছে ভি। এই কথাটা হচ্ছে মেইন কথা। বাট আমাদের বইয়ের অঙ্কগুলো মোটামুটি লিয়েট দিয়ে মিলে যায়, কিন্তু মেইন কথা কিন্তু লিয়েট না, মেইন কথা এটা ডিফারেন্সিয়েশন যার হবে সেটাকে ধরবো ইউ, ইন্টিগ্রেশন যার হবে সেটাকে ধরবো ভি। আমার কথা কি ক্লিয়ার কিনা বলো একটু? জি ভাইয়া। ওকে, আমরা যদি একটা ম্যাথ করি তাহলে মোটামুটি এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবো। তো খুবই সিম্পল কথা, আমরা এক নাম্বার ফার্স্টে এরকম একটা ইজি অঙ্ক দিয়ে আমরা শুরু করি। ধরো এক্স ই টু দি পাওয়ার এক্স আছে, হ্যাঁ, এটার ইন্টিগ্রেশন করব। তো আলটিমেটলি এখানে নর্মাল কথাবার্তা, এখানে দেখতে পাচ্ছ দুইটা ফাংশন আমরা দেখতেছি, একটা হচ্ছে এক্স ফাংশন আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ফাংশন। এখানে কি যে কোনো একটাকে জেড ধরে আরেকটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে পাবো আমরা? কেউ একটু বলো তো, এক্স কে যদি ধরি এটাকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স পাবো কিনা, বা ই টু দি পাওয়ার এক্স কে যদি জেড ধরি তাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স পাবো কিনা? এরকম কোনো ওয়ে আছে আমার কাছে? না ভাইয়া। এরকম কিন্তু কোনো ওয়ে নাই আমার কাছে। তাহলে যেহেতু আমি জেড ধরে কোনো কুল কিনারা পাবো না, তাহলে আমরা এটাকে কি করব? ইউভি অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইউভি অ্যাপ্লাই করার জন্য কোনটা ইউভি করা আমার এখানে সোজা, কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো? যদি লিয়েট অনুযায়ী আগাই তাহলে বলেছিলাম এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ ভি হবে, এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ ভি হবে। কারণ আবার যদি তুমি নরমাল রুলেও যাইতে চাও তাহলে এল আই এ, এই এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এ আগে, তাহলে এটা হবে ইউ, আর এল আই এর টি ই হচ্ছে সবার সাথে এক্সপোনেনশিয়াল, এটা হবে ভি। তাহলে এটা ইন্টিগ্রেশন করব। নিয়ম কি? ইউ কে রাখো, রাইখা ই টু দি পাওয়ার এক্স এর ভি এর ইন্টিগ্রেশন, তারপর মাইনাস, মাইনাস যাওয়ার পর কি করতে হয়? ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হয়, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তারপরে কি করতে হবে? যাকে এখানে রাখছিলা ফ্রি তার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডি এক্স অফ, কাকে রাখছিলা? এক্স কে রাখছিলা, সো এক্স এর ডিফারেন্সিয়েশন ইনটু যাকে ইন্টিগ্রেশন করছো তার আবারও ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তারপরে কি করতে হবে? এই পুরো জায়গাটার আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে কত চলে আসবে? এক্স, আর ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দাও এখানে, আর ডিএক্স মানে হচ্ছে 1, আর এই ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স, এই পুরোটার আবার এই ডিএক্স। তাহলে এখানে চলে আসলো কত? এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স এর লাস্টে একটা সি দিয়ে দিবা। এটাই হচ্ছে এটার অ্যান্সার। বলো তোমরা এটা বুঝতে পারলা কিনা, আমাকে একটু জানাও তো। জি ভাইয়া। ক্লিয়ার হ্যাঁ কি? ভাইয়া। এটা ক্লিয়ার না? অবশ্যই ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের অঙ্কে আসি আমরা। দেখো আমি তোমাদেরকে এইরকম একটা অঙ্ক দিলাম, দেখি তোমরা আমাকে বলতে পারো কিনা। এক্স স্কোয়ার দিলাম আর ই টু দি পাওয়ার এক্স কিউব দিলাম, এটা ইন্টিগ্রেশন পারবা কিনা আমাকে কেউ একটু জানাও তো, কিভাবে করবা? আমাকে একটু জানাও এটা কিভাবে করবা, বলতে পারবা কেউ? এটা তো জেড ধরেও করা যাবে। জেড ধরেই করা যাবে, তাহলে আমরা কেন ইউভিতে যাব? আমরা ইউভিতে আসলেই যাব না, এটা জেড ধরেই করা যাবে। কারণ এখানে দুইটা ফাংশন দেখতেছি, একটা এক্স স্কোয়ার আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কিউব। এই যে এক্স কিউবকে যদি আমরা জেড ধরে নেই তাইলে আমাদের দেখো এক্স স্কোয়ার পাওয়া যাচ্ছে,
আমি মনে হয় বলেছিলাম যে সূত্র অনুযায়ী যেখানে এক্স থাকার কথা সেখানে এক্স না থেকে এক্স এর কোনো ফাংশন থাকলেই সেটাকে জেড ধরি। মানে আমরা সূত্রতে কি পড়ে আসছি, আমরা সূত্রতে পড়ে আসছি যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স। এখানে ই টু দি পাওয়ার এক্স থাকলে আমরা অঙ্ক করতে পারি, কিন্তু এক্স এর জায়গায় যদি অন্য কিছু থাকে সেটাতেই আমরা জেড ধরে দেখবো যে ওইটা থেকে আমি আরেকটা ফাংশন পাই কিনা। আমার কথা কি বোঝো নাই? তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স কিউবকে যদি আমরা জেড ধরি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এক্স স্কোয়ার পাওয়া যাচ্ছে। তাহলে আমরা দেখো জেড সমান সমান কাকে ধরবো, এক্স কিউবকে ধরবো। তাহলে ডিজেড কত চলে আসবে, ডিজেড চলে আসবে 3x স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো আলটিমেটলি এক্স স্কোয়ার ডিএক্স এর মানটা তুমি পেয়ে গেলা, এক্স স্কোয়ার ডিএক্স এর মানটা তুমি পেয়ে গেলা। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর মান কত চলে আসতেছে দেখো, এই যে এক্স স্কোয়ার আর এই ডিএক্স, এটার পরিবর্তে আমি কত লিখবো, ডিজেড বাই 3 লিখবো, আর ই টু দি পাওয়ার এক্স কিউবের ভ্যালু লিখবো জেড। সেই সংখ্যা আমাদের তাহলে চলে আসবে কত 1/3, আর ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেড হয় প্লাস সি। তারপর আমরা মান বসাই দেবো 1/3 ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। কিন্তু অঙ্কটা যদি এটা না দিয়ে আমাদেরকে তারা যদি এইরকম কোনো অঙ্ক দেয়, একটু ভালো করে দেখবা এটা, যদি অঙ্কটা এরকম দেয়, এইখানে দিল এক্স কিউব আর এইখানে দিল এক্স স্কোয়ার ডিএক্স, এখন কি করবো আমাকে কেউ একটু বলো। এখন কি কেউ করতে পারবা? ইউভি বসাতে হবে। ইউভি বসালে কি আলটিমেটলি শেষ পর্যন্ত হবে অঙ্কটা? দেখো ইউভি হলে কি সমস্যা আমি করি তাহলে তাহলেই বুঝবা। বলো এখানে ইউ কাকে ধরবা, ভি কাকে ধরবা একটু বলো তো। এটাকে ধরবো, এক্সপোনেনশিয়াল অলওয়েজ ভি হয় এটা আমরা জানি, তাহলে এটা হবে ইউ। তাহলে চিন্তা করো ইউটা সবসময় ফ্রি থাকবে, আর এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে তোমাকে, আমার কথা বোঝো নাই? তারপরে মাইনাস সামথিং কিছু একটা হবে, তাহলে এইটার কি ইন্টিগ্রেশন তুমি করতে পারবা? আমি তো জানি ই টু দি পাওয়ার এক্স কিউব কে এক্স স্কোয়ার ইন্টু এক্স এ ভাঙিয়ে তারপরে উপরেই ধরে নিতে হবে, উপরে আগে আমাদেরকে কিছু একটা ধরে নিতে হবে, জেড ধরতে হবে, নাইলে কিন্তু আলটিমেটলি আমি করতে পারবো না। কারণ আমি জানি যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বা এক্সপোনেনশিয়াল ফাংশনটা হবে ভি, আর ভি এর হয় ইন্টিগ্রেশন, তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। এক্স এর জায়গায় এখানে আছে এক্স স্কোয়ার, ই এর উপরে যদি একটা ভ্যারিয়েবল শুধু থাকতো, এক্স থাকতো বা 2x থাকতো বা 3x থাকতো, তাহলে আমরা করতে পারতাম। এক্স এর সাথে কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকলে আমরা করতে পারতাম, এগুলো আমরা আগের ক্লাসে বলে আসছি। তো এখানে এক্স স্কোয়ার আছে, তাইলে কিন্তু আমরা এখানে পারবো না, হ্যাঁ ইন্টিগ্রেশন এখানে এভাবে করা যাবে না। তাহলে আমাদের যেটা করতে হবে, আগে এটাকে ছোট করে ফেলতে হবে, হ্যাঁ আগে এই কাজটা করা যাবে না। আগে এটাকে, যেহেতু আমার এক্সপোনেনশিয়ালকে ভি ধরতেই হবে, তাহলে এই এক্স স্কোয়ারকে এখানে রাখা যাবে না, এখানে এক্স বা জেড আনতে হবে। তাহলে আমরা যেটা করব, ফার্স্টে আগে জেড সমান সমান এক্স স্কোয়ার ধরে নিতে হবে। তাহলে এখানে ডিজেড চলে আসবে কত, টুয়াইস এক্স ডিএক্স। তাহলে দেখো এটাকে একটু আমরা ছোট করে ফেলি, এক্স কিউবকে একটু আমরা লিখে ফেলবো এইভাবে, এক্স স্কোয়ার ইন্টু এক্স লিখবো, তারপরে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স আমরা লিখবো। তারপরে এসে তুমি এখন মান বসাবা, দেখো কিসের কিসের মান বসাবা, এই যে এক্স ইন্টু ডিএক্স এটার মান কিন্তু তুমি পেয়ে গেছো, দেখো এক্স ডিএক্স এর মান পেয়ে গেছো ডিজেড বাই 2, ডিজেড বাই 2 পেয়ে গেছো। আর এখানে আছে কত, এক্স স্কোয়ার এর মান কত জেড, আর ই টু দি পাওয়ার জেড, এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ভ্যালু জেড। এখন এটার ইন্টিগ্রেশন করা যাবে কিনা, এখন এখানে ইউভি করতে হবে। তাহলে হাফ একটা সামনে থাকবে, এটাকে বাবা একদম সামনে রেখে দিবা, ওটার জন্য নড়াচড়া করতে না পারে। তারপরে এখানে এখন ইন্টিগ্রেশন করব, তো এটা হবে ইউ আর এটা হবে ভি। তাহলে ইজিলি তোমরা আশা করি অঙ্কটা করতে পারবা। এভাবে এই যে এটার মতো করেই দেখো, ইউ কে তুমি রেখে দাও, জেড কে রেখে দাও, রাইখা ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন করো, ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন, তারপরে মাইনাস একটা ইন্টিগ্রেশন চিহ্ন, দেন সেকেন্ড ব্র্যাকেট, যাকে রাখছো তার ডিফারেন্সিয়েশন এখন কিন্তু জেড এর সাপেক্ষে হবে, তাহলে ডিজেড বাই ডিজেড, যাকে ইন্টিগ্রেশন করছো তার আবার ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে এই পুরোটার আবার ইন্টিগ্রেশন করতে হবে, লাস্টে থার্ড ব্র্যাকেট একটা দিবা, ওই হাফটা ছিল যে, তারপরে হাফ রাখলা, এখানে কত আসবে দেখো, জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ইন্টিগ্রেশন, এখানে আসবে 1 আর এটা আসবে ই টু দি পাওয়ার জেড, তার পুরোটার আবার ইন্টিগ্রেশন। তাহলে আলটিমেটলি হইলো কত, হাফ জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তারপরে জেড এর মান বসায় দিবা, এক্স স্কোয়ার ছিল, তাহলে হাফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। অঙ্কটা ক্লিয়ার কিনা আমাকে কেউ একটু জানাও, ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলো তো। তার মানে শিখলাম আমরা কি, যে এক্স এই ই এর উপরে এ এর উপরে এগুলোর উপর যদি এরকম আউল ফাউল কিছু থাকে, তাহলে আমরা কি করব, এইভাবে আমাদের কাজটা করে ফেলতে হবে, হ্যাঁ এইভাবে আমাদের কাজটা করে ফেলতে হবে।
হ্যাঁ, ই এর উপরে যদি কিছু থাকে জেড ধরে ওটাকে আগে ছোট করব, দেন আমরা ম্যাথ করব। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু এটা করেই ফেললাম, এখানে আমার একটা অঙ্কের কথা মনে পড়তেছে খুব, এই অঙ্কটা করাইতে খুব ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে এই অঙ্কটা আমরা একটু দেখি পারি কিনা। বলো এই অঙ্ক পারবা কিনা, এই অঙ্ক কি পারবা? ভাইয়া দেখেই তো ভয় লাগছে। এই যে দেখেই বলে ভয় লাগছে, এই কারো মাথায় আসে কিনা দেখি, আমাকে কেউ বলতে পারো কিনা এই অঙ্ক কি করতে পারবা কিনা? ভাই এরকম একটা লনের ম্যাথ মনে হয় ছিল বইয়ে। হুম, লনের ম্যাথ ছিল এরকম, আমি লনের ম্যাথ দেই না। এই অঙ্কটা দেখে ভালো করতে পারবা কিনা, এটা খুবই সিম্পল একটা ম্যাথ। রোহান, সিফাত, পারবা না? টাইম লাগবে ভাইয়া, এই এই যে ধরে ধরে করতে করতে। করতে করতে টাইম লাগবে কেন, এক লাইনে তো শেষ। দেখো কেমনে, এক লাইনে কেমনে শেষ হয়। এই কটার মধ্যে সব থেকে বড় কে বলো তো দেখি, এটা না? এটারে জেড ধরে ফেলো, তাহলে কাজ শেষ, দেখো সব হয়ে যাবে, কাজ শেষ। তাহলে জেড সমান সমান আমি ধরলাম কি, কটা ই ছিল ওখানে, চারটা ই ছিল, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা আমি ধরলাম। এখন এটা ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডি জেড সমান সমান কত চলে আসবে, দেখো ই টু দি পাওয়ার এক্স, এই পুরোটাকে আমি এক্স ধরতেছি, ওকে? ডিফারেন্সিয়েশন করতেছি, কিন্তু যাকে ইচ্ছা তাকে এক্স ধরা যায় ডিফারেন্সিয়েশনের, তোমরা জানো। তাহলে আমরা এই পুরোটাকে জেড ধরে ফেললাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় কত, ই টু দি পাওয়ার এক্স, এক্স মানে কোনটা, এই পুরোটা ই ই ই এক্স, ইনটু যাকে তুমি এক্স ধরছো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এই যে সাদা দাগের মধ্যে যেটা ছিল এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই নিচের ইর কথা এখন বাদ দিতে হবে তোমাকে, হ্যাঁ মনে করো নিচের ই নাই, তাহলে শুধু এই বক্সের মধ্যে যেটা ছিল এটাকে ডিফারেন্সিয়েশন করবা, কারণ ওটাকে এক্স ধরছো। তাহলে বক্সের মধ্যে এটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য তাহলে কি করতে হবে, এই যে দুইটা ই এক্স কে আমার এক্স ধরতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে চলে আসবে কত, ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত চলে আসলো, ই টু দি পাওয়ার এক্স চলে আসলো। তাহলে আমাদের এই ইর কাজও শেষ হয়ে গেল। এখন এই যে হলুদ কালারের মধ্যে যেটা, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এটাকে যে হলুদ কালারের মধ্যে যেটা ছিল এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা, তাহলে কি করতে হবে, এই যে এটাকে এক্স ধরতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স চলে আসবে। তারপরে আবার শুধু লালটাকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স চলে আসবে। এটা বুঝছো কিনা কেউ একটু আমাকে জানাও, এই ডিফারেন্সিয়েশনটা বুঝছো কিনা? একটা একটা করে কমবে ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েশন যদি করতে থাকো। জি ভাই। আরেকবার একটু বলা যাবে? আচ্ছা আরেকবার একটু বলবো। তো তুমি আগে নরমালি এটা বলো আমাকে, জেড ইকুয়াল টু মনে করো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ছিল, এটাকে ডিফারেন্সিয়েশন করলে, যদি ডিফারেন্সিয়েশন করো কি আসবে, ডিজেড সমান সমান এই এক্স স্কোয়ারকে আমি এক্স ধরতেছি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, ই টু দি পাওয়ার এক্স, তারপর আবার কি করো, এই এক্স স্কোয়ারকে এক্স ধরছিল সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। তার মানে এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় টুয়াইস এক্স। তাহলে আমি যদি তোমাকে এখন বলি, তাহলে বলো তো ভাইয়া ই টু দি পাওয়ার এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করবা কিভাবে, তাহলে কত চলে আসবে, ই টু দি পাওয়ার, এই যে উপরের ই টু দি পাওয়ার এক্স কে তুমি এক্স ধরে নিলা, এই গোল্লার মধ্যে যেটা আছে সেটা মনে করো এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, ই টু দি পাওয়ার এক্স, এক্স মানে কত ছিল, ই টু দি পাওয়ার এক্স। তারপরে এই গোল্লার মধ্যে যেটা ছিল সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে করলে কত চলে আসবে, ই টু দি পাওয়ার এক্স হবে। এরকম হবে কিনা বলো তো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো এরকম হবে কিনা, এটা বুঝছো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এটা যদি বোঝো তাইলে এখন এটা বুঝে ফেলবা। দেখো এই যে সাদা ইর উপরে এই যে পুরা এই সবগুলোকে এক্স ধরে ফেলো, এই যে সাদা ই নিচের যে ইটা ছিল তার উপরে একটা গোল্লা সাদার মধ্যে আমি দেখো ভরায় ফেলছি সবগুলাকে, তাহলে এই পুরোটাকে এক্স ধরে ফেলো। তাহলে ই টু দি পাওয়ার এটাকে এক্স যদি ধরো, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত চলে আসবে, ই টু দি পাওয়ার এক্স ই, তার মানে চারটা ই ছিল চারটা ই হবে। এখন এই ইর কাজটা শেষ, মনে করে এই আর নাই, তাহলে এখন কি করতে হবে, তাইলে উপরে যেটা ছিল এই সাদা গোল্লার মধ্যে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য কি করতে হবে, নিচের ই যেটা ছিল, মানে এই যে লাল কালিতে ক্রস দিছি এটা বাদে ওই বক্সের মধ্যে নিচের ই যেটা ছিল তার উপরে হলুদ দাগের মধ্যে যেটা, এটাকে এক্স ধরতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, ই টু দি পাওয়ার দুইটা ই এক্স। তারপরে এখন এই হলুদটার মধ্যে এটাকে করতে হবে, তার জন্য ওই যে লালের নিচেরটাকে ই ধরে লালের ওই পুরোটাকে এক্স ধরতে হবে, এরকম করে করে একটা এক্স আলটিমেটলি একটা ই কমতে থাকবে, তাই না? জি ভাই। তাহলে দেখো এই যে এই পুরোটার মান তুমি পেয়ে গেছো। দেখো এখানে কটা ছিল, দেখো চারটা, তিনটা, দুইটা, একটা ডিএক্স, চারটা, তিনটা, দুইটা, একটা ডিএক্স, এই পুরোটার মান কত, ডিজেড। তাহলে ডিজেড কি ইন্টিগ্রেশন করলে হয় কত, জেড প্লাস সি। তার মানে এই যে প্রথম যেটা ছিল সেটাই আনসার, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু হ্যাঁ দি এই পাওয়ার ই টু দি ম্যাথটাই পাওয়ার ছিল। এক্স। কোথায় ছিল?
হ্যাঁ আমি করছিলাম একটা বইয়ে, মানে মনে নাই এখন, অনেক আচ্ছা। আগে করছিলাম। ঠিক আছে, এগুলো সাস্টে আসে বিশেষ করে, এগুলো সাস্ট পরীক্ষায় আসে, লাউল ফল অঙ্ক সাস্টে দেয় আর কি। যাই হোক, মজার অঙ্ক এগুলো, লাউল ফল অঙ্ক আমি বলতেছি অন্য সেন্স থেকে, কিন্তু এই অঙ্কগুলো মজার। তোমার বেসিক ক্লিয়ার থাকলে অঙ্কগুলো তুমি করতে পারবা, এক লাইনে করতে পারবা, আহামরি কঠিন অঙ্ক না। দেখো আমরা আরো দুই একটা এক্সাম্পল দিয়ে দেখি এই টাইপের অঙ্কগুলো তোমরা পারো কিনা দেখি। আমি যদি এরকম একটা অঙ্ক দিই, সাপোজ ধরো 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x 2 2x 2x dx, এটার অ্যান্সার কি করতে পারবা? প্রথমটা প্লাস এই যে দেখছো, এই যে একটা জিনিস শিখাইছি, তাহলে প্রথমটা প্লাস সি হয়ে যাবে, মানে চিন্তাও করে না কেউ, শুধু বলে দেয় ধুমধাম অ্যান্সার। এটা বলে দিলেই তো হবে না, ক নম্বর না অপশনে ভাই, কিন্তু এটা তো ওটাই এ থাকবে। আছে, a টু দি পাওয়ার x আছে, হ্যাঁ তাহলে লন আসবে তো। হ্যাঁ, এ টু দি তাহলে a পাওয়ার টু দি এক্স পাওয়ার এ x লন। ফর্মুলা কিন্তু আলাদা ভাইয়া, কারণ আমরা জানি ddx অফ ই টু দি পাওয়ার এক্স থাকলে অ্যান্সার হয় ই টু দি পাওয়ার এক্স, কিন্তু যদি ddx অফ এ টু দি পাওয়ার এক্স করো তাহলে এটা কিন্তু আসে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। লন এ। মনে আছে? এটা কিন্তু এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা ফেলতে হবে। তাহলে জেড সমান সমান ধরো কোনটা, জেড সমান সমান তুমি পুরোটাকেই ধরো, এখানে দুইটা টু দিছিলাম তো, দুইটা টু কেই ধরো, দুইটা তিনটা টু দিছিলাম, 2 টু এক্স। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করো, দেখো ডিজেড সমান সমান, তাহলে আমরা যেটা করব, এই টু কে এ ধরো, আর এই পুরোটার এই যে দুইটা 2x কে x ধরে ফেলো, তাহলে এ টু দি পাওয়ার এ কে হচ্ছে 2, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি, এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় এ টু দি পাওয়ার এক্স, এক্স মানে কত এটা, ইন্টু লন 2 লন এ। এটা কেবল আমাদের এই 2 এর কাজ শেষ হয়ে গেল। এখন এই সাদা বক্সের মধ্যে যেটা ছিল এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য এই 2 টু দি পাওয়ার এক্স কে এক্স ধরতে হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ লন 2। তারপরে আবার এই 2 এর কাজ শেষ, এখন 2 টু দি পাওয়ার এক্স কে করলে আবার হবে কত, 2 টু দি পাওয়ার এক্স লন 2 এত ইনটু ডিএক্স। বুঝছো কিনা এটা বলো? তাহলে এটা আলটিমেটলি আসবে কত, এটা আসবে 2 2 2x ইনটু 2 2x ইনটু 2x, আর একটা থাকবে লন 2 টু দি পাওয়ার কিউব ডিএক্স। বুঝছো কিনা এটা বলো তো? এটা সবাই ক্লিয়ার কিনা? এটা কি সবাই ক্লিয়ার? আমার কথা শুনতে পাও? জি ভাই, জি আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছি। তাহলে দেখো এটার মান কতটুকু আসবে, এই পুরোটার মান কতটুকু আসবে, তাইলে এখান এইটা আর এইটা, এটার মান কত চলে আসবে, ডিজেড ডিভাইডেড বাই লন 2 তার উপরে কিউব। তাহলে লন 2 তো কনস্ট্যান্ট ছিল, 1 বাই লন 2 তার উপরে কিউব, এটা বাইরে চলে আসলো, আর শুধু 1 এর ইন্টিগ্রেশন করলে জেড প্লাস সি। তার মানে হচ্ছে জেড এর মান যেটা ছিল 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন 2 তার উপরে কিউব প্লাস সি। বুঝছো কিনা? অর্থাৎ এখানে যদি এ দেখো, ই এর জন্য যদি ই থাকে, ই এর জন্য অ্যান্সার কত হবে, ই এর জন্য অ্যান্সার হবে হলো আমার এখানে ফার্স্টে যেটা ছিল সেটাই, ওটাই অ্যান্সার। কিন্তু যদি ই না থেকে এ থাকে, তাহলে ফার্স্টে যেটা ছিল সেটাই হবে, কিন্তু নিচে যায় একটা লন এ, অর্থাৎ এখানে এ যা থাকবে লন এ টু দি পাওয়ার, এখানে যতগুলো 2 বাই এ যতগুলো থাকবে তার উপরে ওই পাওয়ারটা দিতে হবে। আমি দেখো যদি তাহলে এই অঙ্কের অ্যান্সারটা বলি, দেখি তোমরা আমাকে বলতে পারো কিনা। যদি আমি এরকম একটা অঙ্ক বলি যে 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার এক্স, তারপরে 5 5 5x, তারপরে বললাম 5 5 5x, তারপরে বললাম 5 টু দি পাওয়ার x dx। অ্যান্সারটা বলতে পারবা না এখন? অ্যান্সার হবে কত, এটা a টু দি পাওয়ার x এর ফর্মুলা, তাহলে আমার ফার্স্টে যেটা ছিল এটা তো থাকবেই, 5 এর উপর কয়টা 5 আছে, চারটা 5, চারটা 5x ডিভাইডেড বাই নিচে আসবে কত লন এ, এ কত 5, তার উপরে কত পাওয়ার চলে আসবে 1 2 3 4, চারটা 5 চলে আসবে প্লাস সি। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার কিনা বলে ফেলো। ক্লিয়ার ভাই। অঙ্ক ক্লিয়ার? ওকে, আশা করি অঙ্কটা ক্লিয়ার। এখন আমরা আসি পরের ম্যাথে। আমি যদি তোমাকে এইরকম একটা ম্যাথ দিই, আমরা এটা ইউভির মধ্যে ছিল না, এই যে ই টু দি পাওয়ার এক্স আর এ, হ্যাঁ এটা ইউভির মধ্যে ছিল না, বাট আমি এমনিতে দেখাইলাম তোমাদেরকে। এখন আমি একটা অন্য ম্যাথে যাচ্ছি, ইউভির ম্যাথে যাচ্ছি। ইউভির ম্যাথে আমরা এই যে এইটার ম্যাথটা আমরা আসি, লন এক্স ডিএক্স, এটার মান কত আমাকে একটু অ্যান্সারটা বলো তো, এটার অ্যান্সার কত হয়, 1 বাই এক্স, ঠিক কি না? 1 বাই এক্স না এটার মান? কথা বলে না। জি জি ভাই, ভাইয়া। 1 বাই x। 1 বাই এক্স, সুন্দর। সবাই কি বুঝছো এটা, এটার মান 1 বাই এক্স হয়? জি ভাইয়া। আসলেই 1 বাই এক্স হয়? না না না, 1 বাই x না, 1 বাই x না, 1 ইনটু ln x, এটাকে মানে ইন্টিগ্রেশন করলে হবে হলো 1 প্লাস ln x। সুন্দর। এটা ভাইবাতে ধরবে, আমি বলে দিলাম
তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আসো, প্র্যাকটিক্যালের যদি ভাইবা হয় তোমাদের, ভাইবাতে এই কোশ্চেনটা অহরহবার জিজ্ঞেস করে, অহরহবার। তুমি চিন্তা করতে পারবে না যে এই কোশ্চেনটা তোমাকে কতবার কে জিজ্ঞেস করবে। ভাইবাতে গেলে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবেই যে লন এক্স এর ইন্টিগ্রেশন করলে কত। ম্যাক্সিমাম 99%-এরও বেশি স্টুডেন্ট অ্যান্সার দেবে 1/x। সাবধান, তুমি কিন্তু জানো লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। সাবধান, এটা লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, আর 1/x এর ইন্টিগ্রেশন করলে হয় লন এক্স। সাবধান, লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, আর 1/x এর ইন্টিগ্রেশন করলে হয় লন এক্স প্লাস সি। তাইলে এই যে লন এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়, এটা কিন্তু আমি ভাই জানি না, এটা কোনো ফর্মুলা আমরা শিখি নাই। আমার কথা কি বোঝা গেল? ক্লিয়ার কিনা? লন এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয় এটা আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? এটার কোনো ফর্মুলা নাই। ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা আছে, এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা আছে ইন্টিগ্রেশনে, কিন্তু লন এক্স এর কিন্তু ইন্টিগ্রেশনে কোনো ফর্মুলা নাই। আজকে আমরা বের করব। তাহলে ভাই এটার ইন্টিগ্রেশন করব কিভাবে? এখানে তো ফাংশন একটা লন এক্স, তো এটার ইন্টিগ্রেশন কত হয় এটা আমরা জানিও না। তাহলে আমরা যেটা করব, এখানে ইউভি অ্যাপ্লাই করব। তার জন্য আমরা কি ধরে নিচ্ছি, একটাকে 1 ধরে নিচ্ছি আর একটাকে লন এক্স ধরে নিচ্ছি। এর সাথে একটা ফাংশন গুণ আকারে হচ্ছে 1। এই দুটার মধ্যে ইউ কে হবে, ভি কে হবে, আমাকে কেউ একটু বলে ফেলো। লন এক্স কি ইউ ধরা লাগবে? লন এক্স One কে হবে। ইউ ধরা লাগবে। এটা কোন সেন্স থেকে? লিয়েটের সেন্স থেকে, তাই না? লিয়েট যেহেতু লগারিদম, এল যেহেতু আগে আছে, তাহলে লনটা আগে আছে, তাহলে লন হবে ইউ। আরেকটা সেন্স থেকে বলতে পারো, যদি লনকে আমি ভি ধরি তাহলে আলটিমেটলি কি হবে দেখো, যদি আমি লনকে ভি ধরি তাহলে কি আসবে আলটিমেটলি? 1 কে রাখো রাইখা ওই লন এক্স এর ইন্টিগ্রেশন, ভি এর ইন্টিগ্রেশন, তারপর মাইনাস। তো ভাই আমি তো জানি যদি লন এক্স এর ইন্টিগ্রেশন এখানে বের করতে পারতাম তাহলে তো আমি এখানেই বের করে দিতাম যে আনসার হচ্ছে লন এক্স এর এত। আমি তো লন এক্স এর ইন্টিগ্রেশন বের করব, তাহলে এটাকে যদি ভি ধরি তো লাস্ট পর্যন্ত এখানে তো আমার এটা আসলো, এটা তো আমি জানি না এটা করলে কি হবে, সেটার মানে তো আমি বের করতে চাচ্ছি। সো আলটিমেটলি এখানে কিন্তু লন এক্স কে ইউটা ভি ধরলে হবে না, হ্যাঁ লন এক্স কে ইউ ধরতে হবে। এটা হচ্ছে এই সেন্স থেকে। আর তোমরা তো নর্মাল একটা সেন্স জানোই, সেটা হচ্ছে ইউভি। কিন্তু ওই আমেরিকায় যে ছেলেপেলেগুলো পড়ালেখা করে তোমাদের সাথে, তারা কিন্তু এই লিয়েটটা জানে না, ঠিক আছে? তারা কিন্তু এটাই জানে, তাদের মাথায় এটাই কাজ করবে যে ভাইয়া লন এক্স কে ইউ ধরা যাবে না। আমি বলছিলাম যার ডিফারেন্সিয়েশন করা সোজা তাকে ইউ ধরবো, যার ইন্টিগ্রেশন করা সোজা সেটাকে ভি ধরবো। তাহলে লন এক্স কে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, তো এটাকে ভি ধরা যাবে না, সো এটাকে ইউ ধরতে হবে। আর এই যে 1 কে ধরতে হবে ভি। কথা কি বোঝা গেল? তাহলে আমরা লন এক্স কে রাখলাম, রাইখা 1 এর ইন্টিগ্রেশন করব, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট, যাকে রাখছো তার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে ডিডিএক্স অফ লন এক্স ইনটু যাকে ইন্টিগ্রেশন করছো তার আবার ইন্টিগ্রেশন করবা, তারপরে এই পুরোটার আবার ইন্টিগ্রেশন। ক্লিয়ার? এখন মানটা বসাও। 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয়? এক্স লন এক্স, আমি এক্স কে সামনে রাখলাম, মাইনাস ডিডিএক্স অফ লন এক্স, লন এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়? ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, আর এই 1 কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স, তারপরে এই পুরোটার আবার ইন্টিগ্রেশন করতে হবে। এক্স এক্স কাটা চলে যায়, তাহলে চলে আসে কত? এক্স লন এক্স মাইনাস এই 1 কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স প্লাস সি। এই ফর্মুলাটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখতে পারলে খুবই ভালো, যে লন এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স। লন এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়? এক্স লন এক্স মাইনাস এক্স। মনে থাকবে? 1/x কি বলবা নাকি কেউ আর বলো? লন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি 1/x বলবা? কথা বলে না। না ভাইয়া। লন এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়? সরাসরি বলে দিবা এক্স লন এক্স মাইনাস এক্স। ভাইবাতে কিন্তু এটা জিজ্ঞেস করবে এই টিচাররা, সাবধান। এক্স লন এক্স মাইনাস এক্স। ওকে, এটা আমরা এইভাবে করলাম। তারপর আমরা আরেকটা ম্যাথে আসি। দেখো আমরা 7 নাম্বার ম্যাথে আসি। ধরো যে আমি এখানে এরকম একটা ম্যাথ দিচ্ছি, সাইন ইনভার্স এক্স, এটার আমরা ইন্টিগ্রেশন করব। তো সাইন ইনভার্স এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়? এটা আমরা জানি মোটামুটি 1/√1 - x², ঠিক কি না? এটা না? না ভাই, এটা এটা তো ডিফারেন্সিয়েশন। এটা ডিফারেন্সিয়েশন। সাবধান, এগুলো কিন্তু কখনোই গুলানো যাবে না। সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/√1 - x², আর 1/√1 - x² কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে হয় সাইন ইনভার্স এক্স। কিন্তু এই সাইন ইনভার্স এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয় এটা কিন্তু আমরা জানি না, এটা আমাদেরকে নরমালি বের করতে হবে। ইউভির ফর্মুলা দিয়ে এটাকে আমরা আলটিমেটলি বের করব। দেখো কিভাবে। এটা কিন্তু হয় না, সো এটাকে আমি মুছে দিচ্ছি। এটাকেও সিমিলারলি ইউভি ধরে করে ফেলবা, ইউভি দ্বারা ধাপায়া করে ফেলবা। তাহলে এখানে কত ধরবা? দেখো 1 ধরবা এটাকে, তারপরে আমরা তাকে ইউ ধরবো। বলো তো এখানে, এখানে কিন্তু 1 কে ধরবো ইউ আর সাইন ইনভার্স এক্স কে ধরবো ভি, তাই না?
কি বলে এটা, জি সাইন ইনভার্স এক্স কে ইউ ধরতে হবে বাবা, কারণ এটা ডিফারেন্সিয়েশন তুমি জানো, এটার ইন্টিগ্রেশন তুমি জানো না, 1 কে ধরতে হবে বি। এই সাইন ইনভার্স কিন্তু ত্রিকোণমিতিক ফাংশন না, এটা কিন্তু ইনভার্স ফাংশন। আমি তোমাদেরকে এটা মনে হয় বলতে একটু ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে লিয়েট যেখানে আমি লিখছিলাম এখানে লেখা ছিল এই লিয়েটের বেলায় সাবধান, হ্যাঁ এই লিয়েটের বেলায় এই ইনভার্স কিন্তু সাইন ইনভার্স আর ট্যান ইনভার্স, অর্থাৎ ইনভার্স ফাংশন থাকলে ওটা দ্বারা কিন্তু লিয়েটের আই বুঝাবে, ঠিক আছে। আর ট্রিগোনোমেট্রিক মানে শুধু সাইন কস, কিন্তু যদি ইনভার্স থাকে তাহলে সেটা কিন্তু ইনভার্স আই এর মধ্যে চলে যাবে। হ্যাঁ তোমরা অনেকে ত্রিকোণমিতিক বলে ভাবছিলা যে ওটাকে তুমি ভি বলে দিবা, তাহলে কিন্তু হবে না। ওকে, কথা কি বুঝছো? জি ভাই। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স এক্স কি ইউ ধরতে হবে, নরমাল কথাবার্তা এটা। যদি এটাকে ভি ধরতে তাহলে ভি এর হয় ইন্টিগ্রেশন, তো সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন কি তুমি জানো নাকি? জানো না, তাহলে এটা সাইন ইনভার্স এক্স এখানে থাকবে, আর এখানে কি আসবে 1 এর ইন্টিগ্রেশন হবে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে যা রাখছো তার ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, তারপরে কত করবা, তারপরে লিখবা হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন, তারপরে এই পুরো জিনিসটার আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 1 ইন্টিগ্রেশন করলে হয় x sin ইনভার্স x, তারপরে মাইনাস sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আর 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x dx, এটার আবার ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, আমাকে কেউ একটু বলো এটা ইন্টিগ্রেশন কিভাবে করবা, শেখানো হয়েছে তোমাদেরকে আগের ক্লাস আমি শিখাইছি। এক্স স্কয়ার এক জেড ধরবো, x স্কয়ার কে z ধরলে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, অথবা আমি একটা সিম্পল রুল ইউজ করতে পারি, বা তুমি এটার ইন্টিগ্রেশন আলাদা করে একটু বের করে ফেলো, হ্যাঁ বের করে নিয়ে এসে বসাই দিবা যদি মাথায় না খেলে। আমি একটা আলাদা জিনিস করতে চাইছিলাম, ওটা পরে আমি দেখাচ্ছি। এটাকে আমি আই ধরে নিলাম, হ্যাঁ এইটার ইন্টিগ্রেশনকে আমি আই ধরে নিলাম, এটার মান আমরা আলাদা করে বের করব। তাহলে আই ইকুয়াল টু আমার কত ছিল, x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx, এখানে ধরলেও হয়তো সমস্যা ছিল না। তাহলে x স্কয়ারকে আমরা z ধরে ফেলি, z সমান সমান ধরবো x স্কয়ার, তাহলে dz চলে আসবে কত, টুয়াইস x dx, টুয়াইস x dx, অথবা 1 মাইনাস x স্কয়ারকেও ধরতে পারতা, কোনো সমস্যা ছিল না। যাই হোক আমরা এখানে লিখলাম এখন, তাহলে এটা কত চলে আসলো দেখো, x dx এর মান তুমি বসায় দাও dz বাই 2, তাহলে dz বাই 2 এটা হচ্ছে x dx এর মান, আর 1 বাই কত চলে আসবে, রুট ওভার 1 মাইনাস z চলে আসবে। তাহলে 1 বাই z কে ইন্টিগ্রেশন করলে মনে হয় 2 রুট z হয়, তাই না? 1 বাই রুট z কে ইন্টিগ্রেশন করলে কত হয়, বা 1 বাই রুট x কে ইন্টিগ্রেশন করলে 2 রুট x হয়, তাহলে 2 রুট z হবে এখানে। হ্যাঁ তাহলে হাফ ছিল আগে রাখতে দাও, আর 1 বাই রুট z কে ইন্টিগ্রেশন করলে হয় কত, 2 রুট z প্লাস c, ঠিক কি না? হয়ে গেছে না? হ্যাঁ জি ভাই হয়েছে। হয়েছে না? হ্যাঁ সাবধান, ভালো করে দেখো হয়েছে কিনা, ভুল করছে আরেক জায়গায় আবার, বলো কোথায় ভুল হয়েছে। যেটাকে 1/z ধরছেন ওটা তো অ্যাকচুয়ালি ওটা না। এটাকে কি আমি ইউজ করতে পারি না? এখন এই যে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, জেড এর সাথে কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ আকারে আছে, তাহলে তো ধরাই যাবে এটাকে জেড, তাই না? ধরা যাবে না? চিহ্ন আছে না। সাবধান, এটাই কথা, 1 মাইনাস জেড আছে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো বাবা। 1 মাইনাস জেড কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 0 মাইনাস 1, তাহলে একটা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। এইটা পরীক্ষার হলে সবাই ভুলে যায়, বোঝা গেল নাকি? এইটা হবে অ্যান্সার। তাহলে এটা চলে আসতেছে কত, এই যে আই এর মানটা চলে আসতে হচ্ছে x sin ইনভার্স x, আর মাইনাস এই আই এর মান হচ্ছে এটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস জেড, জেড মানে হচ্ছে x স্কয়ার প্লাস c। বুঝছো কিনা? এটা মানে এটা। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ মাইনাস কেন হইলো আমি বুঝি নেব। আচ্ছা, রুট জেড, এই যে রুট ওভার 1 মাইনাস জেড কে আমরা ইন্টিগ্রেট মানে কি এ হাফ সামনে চলে আসলো, আর 1 বাই রুট জেড এর ইন্টিগ্রেশন, এই যে গোল্লার মধ্যে যেটা দেখছি এখানে, সেটা হলুদ গোল্লার মধ্যে, এটাকে আমরা জেড ধরে ফেলছি। তাহলে যেটাকে জেড ধরছো 1 বাই রুট জেড কে ইন্টিগ্রেশন করলে 2 রুট জেড, কিন্তু যেটাকে জেড ধরছো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না। 1 মাইনাস জেড কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত চলে আসবে, 0 মাইনাস 1, একটা মাইনাস চিহ্ন সামনে চলে আসবে। ক্লিয়ার? ক্লিয়ার হইছো? জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, তো এটাকে তুমি বাইরে থেকে করে নিয়ে আসতে পারো, এটা একটা প্রসেস। অথবা কি করতে পারো, আমি অথবা এই যে এই লাইন থেকে লিখতেছি, হ্যাঁ এই লাইন থেকে আমি সরাসরি লিখতেছি, যদি কখনো x sin ইনভার্স x এটা থাকতো, মাইনাস এটা যদি আমাদের থাকতো x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, যারা একটু চালাক তারা এই কাজটা করবা। আমি বলে দিচ্ছি কি করবা। তুমি মনে হয় এটার ফর্মুলা জানো, দেখো এই ফর্মুলা জানো কিনা, যে উপরে যদি ভাইয়া f ড্যাশ x থাকে, নিচে যদি রুটের মধ্যে fx থাকে, তাহলে আমরা এটার একটা ফর্মুলা জানি, এটার ফর্মুলা কি 2 রুট fx, জানো কিনা বলো? জি ভাই জানি। এটাই use এটা করবা। কি এটা কি ভাই পাশে লিখে দিতে হবে? যে লেখার formula- দরকার নাই, দরকার নাই, কোনো দরকার নাই, এগুলো কোনো দরকার নাই। দেখো আমি কি করব, আমি এখন এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমরা fx ধরে নিলাম, হ্যাঁ fx যদি ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত চলে আসবে, মাইনাস টুয়াইস এক্স চলে আসবে। তাহলে এখানে একটা মাইনাস 2 দিব, আর এখানে একটা মাইনাস হাফ নিব আলাদা করে, এখানে একটা মাইনাস হাফ নিব।
তাহলে দেখো এটাকে যদি এফ এক্স ধরো তাহলে উপরটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স। তাহলে আমরা ছোট্ট করে নিচে লিখে ফেলবো এক্স সাইন ইনভার্স এক্স। আচ্ছা এটা তো আমার ছিল না, এক্স সাইন ইনভার্স এক্স আগে থেকেই ছিল। আর এখানে কত ছিল দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে হাফ, আর উপরে এফ ড্যাশ এক্স নিচে রুটের মধ্যে এফ এক্স, এটা হয় 2 রুট এফ এক্স। তাহলে 2 রুট এফ এক্স মানে 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স প্লাস সি। এটা বেটার। এইটাতে করা অনেক সোজা। অথবা এই যে এই অধ্যায়ে 3-4টা অঙ্ক আছে, ওই 3-4টা অঙ্কে এটার ইন্টিগ্রেশনটা কাজেই লাগে। হ্যাঁ, এই ইন্টিগ্রেশনটা আমাদের কাজে লাগেই। উপরে থাকে এক্স, নিচে থাকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। এটার মান তুমি সরাসরি মুখস্থ করে ফেলতে পারো যে এক্স ডিভাইডেড বাই, সরি আমি এটা সরাসরি যদি মান মুখস্থ করো তাইলেও হবে এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটা ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস রুটের মধ্যে যেটা ছিল সেটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। শুধু এটা মুখস্থ করে ফেলো তাহলে আরো ভালো। বুঝছো কিনা বলো? এটা যদি জি মুখস্থ ভাইয়া। করতে পারো তাহলে আরো ভালো। ঠিক আছে, এগুলোর কিছু ট্রিক্স আছে, যে জিনিসটা তোমার 2-3 বার লাগে সেটা মুখস্থ করে ফেলবে। এগুলো তো অঙ্ক অনেক দরকারি, বুঝছো? এগুলো অঙ্ক মিনিমাম 5-6 বার করে করতে হবে, নাহলে তুমি আসলে তোমার আয়ত্তে আসবে না। অনেক 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 বেশি করে করতে হবে। ইন্টিগ্রেশনটা তো এইচএসসি তে ডাইরেক্ট লিখে দিলে এটা কি নাম্বার কাটবে? এইচএসসি তে টুরে- নাম্বার কাটবে না, কারণ অঙ্কটা তো আলটিমেটলি আসলেই বড়, মানে 4-5 লাইন হবে। এইচএসসি তে লিখে দিলে এই অঙ্কে মার্কস থাকবে কত? এইচএসসি তে 3 বা 4 কাটবে না। এটার পরে লাইন এটা লিখে দিতে পারো, বাট আমার মতে এরকম করে দেওয়াই ভালো আর কি। হ্যাঁ, এফ এক্স এফ ড্যাশ এক্স এরকম দেখায় দিয়ে ভালো, অথবা সরাসরি লিখে দিতে পারো, বাট না দেওয়াই ভালো, রিস্ক হয়ে যায় এইচএসসির জন্য। আমার কথা কি বুঝছো? এইচএসসি তে হয় জি, এভাবে জি। দেখাবা অথবা এভাবে দেখাবা, তাইলেই হবে। তাহলে আমরা সাইন ইনভার্স এক্সটা করে ফেললাম। যদি আমরা সাইন ইনভার্স এক্সটা পারি তাহলে বলো তো দেখি আমরা কি কস ইনভার্স এক্সটা পারবো না? জি সিমিলার ভাইয়া, প্রসেস না? সিমিলার প্রসেস না? পারবো না? সেম। সিমিলার প্রসেস। আমি জানি না কত নাম্বার অঙ্ক এটা হবে। এখন আমরা আসতেছি, আমরা ওটাতে যাচ্ছি না, আমরা tan ইনভার্সটা আলটিমেটলি আমরা পারবো। আমরা x tan ইনভার্সটা একটু দেখে ফেলি। হ্যাঁ, x tan ইনভার্স এক্সটা দেখে ফেলি। tan ইনভার্স এক্সটা পারবা কিনা তাহলে আমাকে বলো তো দেখি কেউ একটু। tan ইনভার্স এক্সটা পারবা না? শুধু tan ইনভার্স এক্স। সিমিলার প্রসেস, একদম সিমিলার প্রসেসে শুধু tan ইনভার্স এক্সটা করে ফেলবা 1 ধরে। তাহলে আমি 1 আর দিলাম না, এখন x tan ইনভার্স এক্সটা দিলাম, আমি x একটা অ্যাড করে দিলাম। তখন দেখো কিরকম হয় অঙ্কটা। তাহলে এখানে ইউভি করতে হবে, তাহলে এটাকে ইউ ধরতে হবে, আলটিমেটলি এটাকে ভি ধরতে হবে। তাইলে আমাদের এখানে কি করতে হবে? tan ইনভার্স এক্স কে আমি রাখবো, রাইখা x এর ইন্টিগ্রেশন আমি একবারে করি, দেখি তোমরা বোঝো কিনা। x ইন্টিগ্রেশন করলে হয় x স্কয়ার বাই 2, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট, যাকে রাখছি তার ডিফারেন্সিয়েশন, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, কিন্তু এখানে ইন্টিগ্রেশন করছিলাম কার? x এর, এখানে x এর ইন্টিগ্রেশন করব, তাহলে x স্কয়ার বাই 2 চলে আসবে। এই পুরোটার আবার ইন্টিগ্রেশন। বুঝছো কিনা? আমি এক লাইন গ্যাপ দিয়েছি, ক্লিয়ার এটা? জি ভাইয়া। ওকে, এভাবেই করতে হবে তোমাকে। প্রথম দুইটা দেখাইছি, বাট সব লাইনে তো এগুলো লেখা যাবে না, যত গ্যাপ দিতে পারো। তাহলে x স্কয়ার বাই 2 tan ইনভার্স x থাকলো, মাইনাস এই হাফটা সামনে চলে আসলো আমাদের। হ্যাঁ, এই হাফটাকে এলে কনস্ট্যান্ট সব সময় সামনে নিবা। তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx। বলো এই টাইপের ইন্টিগ্রেশন আমরা সামনে করে আসছি কিনা? আগে করে আসছি কিনা বলো তো? জি ভাইয়া। কি করতে হয়? জি উপরে ভাইয়া। নিচে যদি x এর পাওয়ার সেম থাকে তখন কি করতে হয়? ডিফারেন্সিয়েশন দিয়ে গুণ করতে হবে। ডিফারেন্সিয়েশন দিয়ে গুণ করতে হয়। উপরে নিচে x এর পাওয়ার সেম থাকলে কি করতে হয়? নিচেরটাকে উপরে লিখে নিতে হয়, এই নিচের জিনিসটাকে উপরে লিখতে হয়, তারপর কনস্ট্যান্ট যোগ বিয়োগ করে উপরেরটা মিলাইতে হয়। এটা হচ্ছে নিয়ম। যাই হোক, তোমরা ভুলে গেছো, দেখে নিবা ভিডিওগুলো। তো নরমালি চিন্তা করো কি করবা এটা ইন্টিগ্রেশন করতে। আমি একবারই করতেছি। এখানে উপরে এক্স স্কোয়ার ছিল, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, আমি করতে পারতেছি না, তো আমি একটা কাজ করে নিলাম। নিচে এক্স স্কোয়ার প্লাস 1 ছিল, তো আমি উপরে একটা প্লাস 1 নিলাম, একটা মাইনাস 1 নিলাম। নিলে সুবিধা হলো কি দেখো, আমি এটাকে এখন আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী ভাঙবো। এক্স স্কোয়ার প্লাস 1 এর নিচে এই এক্স স্কোয়ার প্লাস 1 কে দিয়ে দেবো, তাহলে থাকবে 1। আর এই মাইনাসটা দিলাম এখানে, আর 1 এর নিচে দেবো এটাকে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা ইন্টিগ্রেশন এখন আমরা করবো। বলছি ফ্যানটা একটু ছাড়ো তো। এখন দেখো ইন্টিগ্রেশন হয়ে গেল, এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ থাকলো এখানে, আর দেখো 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে হয় tan ইনভার্স এক্স প্লাস সি। বুঝছো কিনা বলো? বুঝছো এটা? ক্লিয়ার? জি ভাইয়া। কিন্তু এই অঙ্কটাই ঝামেলা করতো তোমাকে যদি এরা x tan ইনভার্স x না দিয়ে x sin ইনভার্স x দিত বা x cos ইনভার্স x দিত, তাইলেই ঝামেলাটাই পড়তা। এই অঙ্কটা একটু ভালো করে মনে রাখো, পরীক্ষায় আসে, অনেক বেশি বার আসে, বাট একটু ঝামেলা আছে একটা জায়গায় যায়, আমি বলে দিচ্ছি কোথায়, একটু বাইরে বের করে নিতে হয় মানটা। তো সিমিলার প্রসেসে দেখো আগাও একটু তুমি, আমি লিখতেছি, এটাকে আমরা ইউ ধরবো আর এটাকে আমরা ভি ধরবো। তাহলে sin ইনভার্স x কে আমি রাখলাম, রাইখা x কে ইন্টিগ্রেশন করলে হয় x স্কয়ার বাই 2 মাইনাস
ইন্টিগ্রেশন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট, যাকে রাখছো তার ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যাকে ইন্টিগ্রেশন করছো তার আবার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, এই পুরোটার ইন্টিগ্রেশন। তাহলে হইলো এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এইটার ইন্টিগ্রেশনটা আমাকে একটু করে নিতে হবে। হ্যাঁ, এটা ইন্টিগ্রেশন দেখি কারো মাথায় কিছু আছে, কেউ কেউ অঙ্কটা করছো, কিভাবে করে বলো তো কেউ একটু। ভাই সূত্র দিতে হবে নিচে। কিসের সূত্র? এটা কি কোন সূত্র আছে নাকি? উপরে এক্স স্কোয়ার আছে তো বাবা। তো আচ্ছা দেখি ফেলবো। আচ্ছা, তাহলে আমরা এটাকে আই ধরে নিই, এই আয়ের মানটা বের করে নিয়ে আসতে হবে বাইরে থেকে। হ্যাঁ, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স আর মাইনাস হাফ ইন্টু আই, এই ইন্টিগ্রেশন সহ এই পুরোটাকে আমরা আই ধরে নিলাম, এই আয়ের মানটা আমরা বের করবো বাইরে থেকে। হ্যাঁ, তাহলে লেখো এখন এই আয়ের মানটা বের করো। এটা কিন্তু একটু ঝামেলার প্রসেস, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তো এটা এগুলো আমি পরে শিখাবো যদিও নেক্সট দিনের ক্লাস এটা আসলে, তো এখানে পড়েই গেছে এই ফর্মটা। তো এরকম মনে রাখতে হবে। হ্যাঁ, যদি কখনো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন থাকে, এরকম অঙ্কে আমাদের এক্স সমান সমান ধরতে হয় এ সাইন থিটা। আর যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন থাকে, তাহলে ধরতে হয় এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। আর যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, তাইলে আমাদের ধরে নিতে হয় হলো এক্স ইকুয়াল টু এ সেক থিটা বা কোসেক থিটা, যাই হোক এখানে সাইন থিটা। চারটা ফর্ম দেখলাম, ওই চারটা ফর্ম। হ্যাঁ, কোথায় 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 দেখছো? মানে ভাই বইয়ে দেখলাম যে এরকম এরকম থাকলে এরকম এরকম ধরে নিতে হয় আর না, কি। সেটা বইয়ে তো অনেক ফর্মে লেখা আছে, তুমি যে কোন ফর্মের কথা বলতেছো বইয়ে আছে, এই জিনিসটা বইয়ে লেখা আছে। এটা নর্মাল কেস, এটা হচ্ছে তুমি যে নর্মাল ফর্মুলা জানো না, সেখান থেকেই বলে দেওয়া যায় যে এটা এরকম। আমি 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 তোমাদেরকে বলতেছি এটা আসলে কোন জিনিসটা। আচ্ছা, যেহেতু এখানে লিখছি আমি, তো আপাতত ধরে নাও যে এটা এটা এভাবে লিখতে হয়। হ্যাঁ, এটা কিভাবে আমি তোমাকে একটু ছোট করে বলে দিই। তুমি মনে হয় এটার ইন্টিগ্রেশন জানো, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মানে কি সাইন ইনভার্স এক্স না বলো তো? জি ভাই সাইন ইনভার্স। তারপরে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে কত? ট্যান ইনভার্স এক্স না? ট্যান ইনভার্স। আবার তুমি যদি বলো 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা মানে কত? সেক ইনভার্স এক্স না? সেক ইনভার্স এক্স। এটাই তো জানো তুমি। আচ্ছা, তো আরেকটা কথা যেটা বলি, এক্স সমান সমান এ সাইন থিটা না ধরে এখানে এক্স ইকুয়াল টু এ কস থিটা ধরলেও হইতো। হ্যাঁ, এই জায়গায় সাইন বা কজের একটা ধরলেই হবে, এটা ট্যান বা কটের একটা ধরলেই হবে, এটা সেক বা কোসেকের একটা ধরলেই হবে। কারণ কি? কারণ এখানে যদি আমি একটা মাইনাস চিহ্ন দিতাম, তাহলে এটা সাইন ইনভার্স না হয়ে কস ইনভার্স হয়ে যাইতো। আমার কথা বোঝো নাই? -1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কিন্তু কস ইনভার্স এক্স। যাই হোক, আমার কথা সেটা না, এখানে সাইন কজের যে কোনো একটা ধরলে হবে। দেখো তো এখানে এন দ্বারা কি বুঝাইছি, আমি যদি এই ফর্মটাকে ওইটার মতো করে কনভার্ট করতে চাই, তাহলে এখানে কি চলে আসবে? ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। এই এন দ্বারা এন যে কোনো কিছু হতে পারে, মাইনাস হাফ, -3/2 বা প্লাস হাফ, +3/2, যা ইচ্ছা হতে পারে। বাট এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এটা কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফরম্যাট না? জি ভাইয়া। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফরম্যাট। তখন এবার সাইন ইনভার্সের ফর্মুলা ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা বা কস থিটা ধরবো। আর এটা কি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফরম্যাট, এটা ট্যান ইনভার্সের জন্য এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে আমরা ট্যান ধরবো। আর এটা কি রুটের মধ্যে, এটা এ এক্স এর চিন্তা বাদ দাও, এই রুটের মধ্যে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ মাইনাসের কিন্তু এক্সটা সামনে যদি থাকে তখন আমরা সেক বা কোসেক ধরবো। আমার কথা কি বোঝা গেল? এটা হচ্ছে নর্মাল সেন্স থেকেই চিন্তা করা যায়, বাট এটাকে তার একটা টাইপ বানায় ফেলছে। বাট আমার মাথার যদি বুদ্ধি একটু ভালো থাকে, আমি যদি এই ফর্মুলাগুলো মুখস্থ করতে পারি, এই ফর্মুলা আশা করি তোমরা সবাই জানো, তাহলে আমরা এটা আলটিমেটলি আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা শেপ দেখেই বলে দিব যে এটা কি ধরতে হবে আমাকে। আমার কথা কি বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সাইনের ফরম্যাট ছিল, তাহলে এক্স ইকুয়াল টু আমরা ধরে নিব কত? এ সাইন থিটা। এখানে এর মান হচ্ছে 1, তাহলে শুধু সাইন থিটা ধরলেই হচ্ছে। তাহলে ডিএক্স সমান সমান কত চলে আসবে? সাইনকে ডিফারেন্সিয়েশন করলে হয় কস থিটা ডি থিটা। এখন এই মানটা এখানে বসায় দিতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ারের মান কত, তাহলে ডিএক্স এর মান কত চলে আসতেছে? ডিএক্স এর মান চলে আসতেছে কস থিটা ডি থিটা, মানে এখানে সব এখন থিটার সাপেক্ষে প্রকাশ করে ফেলতে হবে। এক্স এর মান কত ছিল? সাইন স্কোয়ার থিটা, এক্স এর মান ছিল হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা। এই কস থিটা বাবা আউট। এখন শুধু সাইন স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন থাকলো। সাইন স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন করতে পারবে না বাবা? জি ভাইয়া। কিভাবে করে শিখাই আসছি হাফ আমি। ইনটু 1 মাইনাস সুন্দর। এখানে 2 নিতে হয়, এখানে হাফ নিতে হয়, তাহলে হাফ থাকবে এখানে,
আর 2 sin স্কয়ারে মানে 1 মাইনাস cos 2a শেষ। এখন আমরা এটা ইন্টিগ্রেশন করে ফেলবো। এটা হাফ চলে আসবে এখানে, আর 1 কে ইন্টিগ্রেশন করলে হয় থিটা মাইনাস cos 2 থিটা কে ইন্টিগ্রেশন করলে হয় sin 2 থিটা বাই 2 প্লাস c। তারপরে থিটার মান বসাইতে হবে। থিটা সমান সমান কত ছিল এখান থেকে বলে গেল, থিটা সমান ছিল sin ইনভার্স x। এই মানটা নিয়ে এসে এখানে বসাই দিতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের মান কত থাকলো দেখো, x স্কয়ার বাই 2 sin ইনভার্স x মাইনাস হাফ ইন্টু i এর মান আমরা বসাবো। i এর মান ছিল এটা, i এর মান ছিল হাফ ইন্টু থিটা, থিটাটা ছিল কত sin ইনভার্স x মাইনাস হাফ ইন্টু sin 2 থিটা, sin 2 থিটা আবার ছিল sin ইনভার্স x। এটাকে আবার ছোট করা যায়, এটাকে চাইলে তুমি আবার ছোট করতে পারো প্লাস c। বুঝছো কিনা? এই যে জি এটাকে ভাইয়া। কিন্তু আবার ছোট করা যায়, এটা কি ছোট করতে পারো কেউ? ভাই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন লাগবে। হ্যাঁ, sin 2 এর ফর্মুলা দিলেই চলে আসে। এটা sin 2 এর ফর্মুলা দিলে এটাকে ছোট করা যায়। তো দরকার নাই, এটা আসলে এই পর্যন্তই রেখে দিবা। হ্যাঁ, এই পর্যন্তই রেখে দিবা। বাট আমি এটা ছোট করে দেখাই যে এটাকে ছোট কিভাবে করা যায়। শুধু এই পার্টটাকে আমি ছোট করতেছি। দেখো, এটা sin 2 sin ইনভার্স x ছিল, এটাকে আমরা ছোট যদি করতে চাই কেউ, তাহলে আমরা এটাকে sin, এটাকে a ধরে নেই। তাহলে sin 2 এর ফর্মুলা, sin 2 এর ফর্মুলা কত ছিল আমার কাছে, 2 sin a cos a। তাহলে 2 sin a, a মানে ছিল sin ইনভার্স x, 2 sin a cos a, সরি এখানে দেব ব্র্যাকেট আমি, 2 sin x into cos x, cos into sin inverse x। এটা ইনভার্স ত্রিকোণমিতিতে চেঞ্জ যদি তুমি করো তাহলে এখানে থাকবে 2, এটা কাটা চলে গেলে থাকবে x, আর এটা কাটা চলে গেলে থাকবে √1 মাইনাস x স্কয়ার। এটা মানে এটা লেখা যায়। হ্যাঁ, এটার পরিবর্তে তুমি এটা লিখতে পারো। আমার কথা কি বোঝা গেল? ভাই cos sin ইনভার্স x কে √1 মাইনাস x স্কয়ার এটাকে দেখানো লাগবে না, আমি কি ডাইরেক্ট লিখে দিব? আরে আমি এমনি ডাইরেক্ট লিখে দিলাম, তোমার যদি ইচ্ছা করে দেখাই দিও, নাইলে নাই। তুমি তো জানো কেমনে হয়, অবশ্যই লেখাই দিবা, ত্রিভুজ আকারে দেখাই দিবা, ইনভার্স ত্রিকোণমিতিতে করে আসছো। এই যে x sin ইনভার্স x, x tan ইনভার্সে কিন্তু এই সমস্যাটা হয় নাই। দেখো একটু, x tan ইনভার্সে যেটা আমার হয়েছিল, এটা x tan ইনভার্স, তো x tan ইনভার্সে যেমন হয়েছিল উপরে x স্কয়ার আসছিল, আর নিচে চলে আসছে কি, নিচে শুধু চলে আসছে 1 প্লাস x স্কয়ার। এখানে কিন্তু রুট টুট ছিল না। কিন্তু যখন আমার সাইন বা cos থাকবে x এর সাথে, তখন কিন্তু দেখো উপরে x স্কয়ারে আসছে ভালো কথা, কিন্তু রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার আসছে। তখন এটা কিন্তু নরমালি করা যাবে না, এটা আমাকে বাইরে থেকে আলাদা করে নিয়ে আসতে হবে। x সমান সমান sin থিটা ধরলেই হবে। আমার কথা কি বোঝা গেল? ভাই থিটার মান যে sin ইনভার্স x, এটা কোথায় দেওয়া আছে? এই যে এখানে ধরে নিছি তো আমি, x সমান সমান sin থিটা ধরে নিছি না? এই যে আমি তো ধরে নিছিলাম x সমান সমান sin থিটা ধরে নিছিলাম। তাহলে এখান থেকে যদি থিটার মান বের করো, তাহলে থিটা সমান কত আসবে? এই সাইনটা এবারে যে sin ইনভার্স x হয়ে যাবে না? মানে তুমি তো জি ভাই। থিটা রাখা চলবে না, সব x এর সাপেক্ষে এখানে নিয়ে আসতে হবে। এখানে তো কোনো থিটা চলবে না, কারণ আমি x এর ইন্টিগ্রেশন করতেছি। এখানে সব x এর সাপেক্ষে নিয়ে আসতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে অঙ্কটা আমি আরেকবার বলি, এটা নরমালি ইউভি করে এই জিনিসটার ইন্টিগ্রেশন আমরা একটু বাইরে থেকে করে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে বাইরে থেকে করে নিয়ে আসবো, করে নিয়ে আসে i এর যে মানটা আছে সেই মানটা এখানে বসায় দিব। হ্যাঁ, i এর যে মানটা আছে এই মানটা আমরা এখানে বসায় দিব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। x cos ইনভার্স হলেও সিমিলার প্রসেসই করতে হবে। পারবে না? পারবা কিনা বলো? জি ভাইয়া। আচ্ছা, পারবো আশা করি। আচ্ছা, আবার এখন আমি যে জায়গাটায় যাব, এটার জন্যই মেইনলি আজকের ক্লাসটা। এখন দেখো আমি একটা অঙ্ক করি, ছোট্ট একটা অঙ্ক নিচ্ছি আমি। ই টু দি পাওয়ার আমি এখানে নিলাম x স্কয়ার dx, এটার ইন্টিগ্রেশন এখন আমরা করব। তো এটা ইন্টিগ্রেশন কিভাবে করব দেখো, এখানে এটা হবে এক্সপোনেনশিয়াল হবে অলওয়েজ v বলেছি আমি, লিয়েট ই সব সময় শেষে, তো এটা v হবে, এটা u হবে। এটা ইন্টিগ্রেশন করো, দেখো x স্কয়ার কে রাখো, রাইখা ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট, যাকে রাখছো তার ডিফারেন্সিয়েশন ddx অফ x স্কয়ার, তারপরে যাকে রাখছো তার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন, এই পুরোটার আবার ইন্টিগ্রেশন। তাহলে এখানে কত চলে আসবে দেখো, ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার x x স্কয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন চিহ্ন x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় কত, টুয়াইস x, আর ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার x, এই পুরোটার আবার ইন্টিগ্রেশন। তাহলে এখানে দেখো আবারও কিন্তু দুইটা ফাংশন আছে, তার মানে এখানে আবার ইউভি করতে হবে। তাহলে এখানে কত আসলো দেখো, ই টু দি পাওয়ার x x স্কয়ার থাকলো, এখানে মাইনাস ছিল, আর এই জায়গাটার আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এই 2 কে আমি সামনে লিখে দিলাম, বাবা এখানে 2 থাক। এখন আমি এই x ই টু দি পাওয়ার x এ ইন্টিগ্রেশন করব, এটাকে u ধরবো, এটাকে v ধরবো। তাহলে u কে রাখো, রাইখা ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার x হয় মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, x কে রাখছো, x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1, একবারে লিখলাম, আর ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার x, এই পুরোটার আবার ইন্টিগ্রেশন। তাহলে আলটিমেটলি কত আসলো, ই টু দি পাওয়ার x x স্কয়ার মাইনাস 2 দ্বারা যদি গুণ করে দাও তাহলে 2x ই টু দি পাওয়ার x
তারপর এই মাইনাসে প্লাস 2 আর ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। মানে আলটিমেটলি ই টু দি পাওয়ার এক্স যদি কমন নাও তাহলে দেখো দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 2 প্লাস সি। এটা আসলো কিনা বলো, আমার কথা কি বুঝছো? অঙ্কটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন এখানে এক্স স্কোয়ার ছিল, মানে এক্স এর পাওয়ার ছিল কিন্তু 2, এক্স এর পাওয়ার 2, আমরা জানি এটা ডিফারেন্সিয়েশন হবে। তাহলে আমরা জানি যে কোনো জিনিসের পাওয়ার যদি থাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 1 কমে যায়, তাহলে এটার পাওয়ার লাস্ট পর্যন্ত আমরা 1 এ নিয়ে আসছি। তাহলে এক্স স্কোয়ার যেহেতু ছিল তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে 2 বার, অর্থাৎ ইউভি করতে হয়েছে কিন্তু 2 বার। দেখো এখানে একবার ইউভি করছি, এখানে আরেকবার ইউভি করছি। তার মানে এক্স স্কোয়ার পাওয়ার 2 ছিল বলে 2 বার ইউভি করে আমি এক্স এর পাওয়ার 1 বানাইছি। আমাকে যদি কখনো তারা ই টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 5 দিত তাহলে কয়বার ইন্টিগ্রেশন ইউভি করা লাগতো বলো তো? 5 বার। 5 বার কিন্তু ইউভি করা লাগতো। যদি আমার এখানে 15 দিত তাহলে কয়বার ইউভি করা লাগতো? 15 বার না? 15 বারই আর দেখো আমার মজাটা কোথায়, দেখো এই অঙ্কের মজাটা কোথায়। এক লাইনে আমি অ্যান্সার লিখে দিব, এই লাইন থেকে জাস্ট আমি এই লাইনে চলে আসবো। কিভাবে দেখো, এটা এমসিকিউতে আসে, রিটেনে আসে না। রিটেনে আসলে এখানে পাওয়ার 2 পর্যন্তই দিবে। আচ্ছা, তো এখান থেকে আমি এক লাইন এখানে চলে আসবো। একটু ভালো করে দেখো কি হয়েছে আসলে, আমি কিভাবে বলি শোনো কথাটা। ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার ছিল। হ্যাঁ, তুমি জাস্ট কি করবে আমি বলি, ই টু দি পাওয়ার এক্স ছিল, ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে কি কি ছিল, এটা ই টু দি পাওয়ার এক্স কিন্তু এখানে ছিল, সারা জীবনে ছিল। এই ই টু দি পাওয়ার এক্স এর কি হয়, সবসময় ইন্টিগ্রেশন হয়, তাই না? দেখো তো দেখি ই টু দি পাওয়ার এক্স এর কি হয়েছে, ইন্টিগ্রেশন হয়েছে। হ্যাঁ, ইন্টিগ্রেশন হয়েছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়। আর এক্স স্কোয়ারের কি হবে, এক্স স্কোয়ারে কিন্তু দেখো ডিফারেন্সিয়েশন হয়েছে, ফার্স্টবার এখানে একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, আবার এখানে আসলো কত এক্স, সেটার কিন্তু এখানে আলটিমেটলি ডিফারেন্সিয়েশন হয়েছে। এখানে কিন্তু ছিল ডিডিএক্স অফ এক্স, এটা কিন্তু ছিল আলটিমেটলি। হ্যাঁ, আচ্ছা, তো আমি যেটা করবো এই এক্স স্কোয়ারকে ফার্স্ট আমি রেখে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন, তো ই টু দি পাওয়ার এক্স এটা ফার্স্টে থাকবে। তারপরে আমি এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারকে আমি রাখবো, এটা ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে কত, টোয়াইস এক্স। আবার টোয়াইস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে কত, 2। আবার 2 এর ডিফারেন্সিয়েশন করলে হবে 0, আর আমি লিখবো না, এখানে থেমে যাব। তারপরে কি করতে হবে, এখানে ফার্স্টেরটার চিহ্ন হবে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, প্লাস সি। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এটাই পাইছো কিনা শেষমেশ, পাইছো? জি ভাইয়া। দেখো আমরা যদি আরেকটু দেখি, আমরা এটা বাদে আরেকটা নেই, ই টু দি পাওয়ার এক্স, আর আমি এখানে নিলাম এক্স কিউব। তাহলে এটা পারবো কিনা একটু দেখে নেই। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর এটা সবসময় ইন্টিগ্রেশন হয়, এটা এখানে থাকবে। আর এখানে দেখো এক্স কিউবকে আমি লিখবো, তারপর এটা ডিফারেন্সিয়েশন করে যা হয় সেটা এখানে লিখবো, এটা ডিফারেন্সিয়েশন করে যেটা হয় সেটার পরে লিখবো 3 দুগুণ 6x, এটা ডিফারেন্সিয়েশন করলে হবে 6, 6 কে ডিফারেন্সিয়েট করলে 0, আর লিখবো না। তারপর এখানে হবে প্লাস, তারপরটা হবে মাইনাস, তারপরটা হবে প্লাস, তারপরটা মাইনাস, প্লাস সি। ক্লিয়ার কিনা বলে ফেলো, ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাইয়া। তাহলে আমরা যদি এরকমই হয়, তাহলে আমাদেরকে যদি আরেকটা ম্যাথ দেয়, সরাসরি ওরা ই টু দি পাওয়ার এক্স দিল না, আমাকে তারা দিল ই টু দি পাওয়ার 5x ইন্টু এক্স কিউব ডিএক্স। এটা কিভাবে করব? তো আমি জানি এটা সবসময় কি হবে, ইন্টিগ্রেশন হবে। তাহলে ই টু দি পাওয়ার 5x ফার্স্ট এখানে থাকলো, তারপরে আমি এক্স কিউব নর্মাল যেটা জানি সেটা লিখে নেব, এক্স কিউব, এটা ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন 6x, তারপরটা হচ্ছে 6। তারপরে কি করতে হবে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। বাট এখানে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা কি কেউ আমাকে বলতে পারো কিনা দেখি। এখানে আরেকটা কাজ করবো, 5x কে 1/5। সুন্দর। দেখো এই তুমি কিন্তু জেনে আসছো, দেখো আগের অঙ্কে দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয়েছে। এখন ই টু দি পাওয়ার এক্স না থেকে যদি কোনোভাবে এখানে ই টু দি পাওয়ার 2x থাকতো তাহলে কি করতে, ই টু দি পাওয়ার 2x কে ইন্টিগ্রেশন করলে কত চলে আসতো, এখানে ই টু দি পাওয়ার 2x আসতো, ডিভাইডেড বাই কিন্তু একটা 2 চলে আসতো, ঠিক কি না? এখানে একটা 2 আসতো, তারপরে আবার যা কত আসতো, 2 এর উপর স্কয়ার আসতো। হ্যাঁ, এরকম করে করে আসবে। তাহলে যেহেতু এটার ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে ফার্স্টেরটাতে কি হবে, শুধু 5 আসবে, তারপরটাতে আসবে ওই 5 এর উপর স্কয়ার, তারপরটাতে আসবে 5 এর উপর কিউব, তারপরটাতে আসবে 5 টু দি পাওয়ার 4। এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমরা আরো एग्जांपल দিচ্ছি, যদি বলি ই টু দি পাওয়ার ax, আর এখানে দিলাম হচ্ছে x টু দি পাওয়ার মনে করো 4 দিলাম, খুবই সিম্পল অঙ্ক। ই টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার 4 এখানে থাকবে, 4x কিউব থাকবে, 3 4 12x স্কয়ার, 12 2 24x, তারপরে 24, তারপরে প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, প্লাস সি। এ থাকার কারণে নিচে একটা এ আসবে, এখানে এ স্কয়ার, তারপরে এ কিউব, তারপরে এ টু দি পাওয়ার 4, তারপরে এ টু দি পাওয়ার 5, শেষ।
ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। ভাই ওই ই টু দি পাওয়ার 5x ইনটু x কিউব এটাকে যদি জেনারেল নিয়মে মানে আর কি ম্যাথে অঙ্ক করার সময় হ্যাঁ, মানে তিনবার written এ ইউভি করতে হবে, তিনবার ইউভি করতে হবে তোমাকে। 3বার করতে হবে, তাহলে আমাকে ইউ সমান 5x ধরলে কি হবে না ম্যাথটা? 5x ধরবা কেন? ইউ সমান 5x ধরে কি লাভ? 5x থেকে কি আমি x কিউব পাবো নাকি? না পাবো না। তাইলে আমার 5x কেন ধরবা তুমি? নরমালি ইউভি করে যাবা, এটা ই টু দি পাওয়ার 5x কে x ধরে নিয়ে করে যাবা, আমার তো সমস্যা নাই, এটা তো ইন্টিগ্রেশন হবে। ই টু দি পাওয়ার 5x তো আমরা ইন্টিগ্রেশন তাহলে করতে পারি। ওই যে ই টু দি পাওয়ার x মানে ই টু দি পাওয়ার z ইনটু z কিউব লেখা যাবে যদি আমি 5x ধরি, তারপরে দরকার কি আমার জেড ধরার? কি দরকার? একই তো আসতেছে, ফাংশনটা তো একই থাকতেছে। আমার এই কনস্ট্যান্ট নিয়ে তুমি কেন টেনশন করো? এই কনস্ট্যান্ট কিন্তু ইন্টিগ্রেশনে কোনো টেনশনই না যদি গুণ আকারে থাকে। এই কনস্ট্যান্ট কখন টেনশন? যখন পাওয়ার আকারে থাকে তখন টেনশন। তো লাস্ট পর্যন্ত যদি তুমি জেড ধরো তাহলে তো লাস্ট পর্যন্ত ই টু দি পাওয়ার জেড ইনটু জেড কিউবই আসতেছে। মানে এখানে তো তোমার ইউভি করাই লাগতেছে। তাহলে আমার এখানে 5x থাকলে সমস্যা কি ছিল? কোনো সমস্যাই নাই। মানে এটা গুণ আকারে থাকলে তো আমার কোনো প্রবলেম করে না, প্রবলেম করে যখন পাওয়ার আকারে থাকে। বুঝছো? জি ভাই বুঝতে পারছি। কনস্ট্যান্ট গুণ আকারে থাকলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো এই এটা কি মজার কোনো আরেকটা নিয়মে করব আমি? বলো তো তোমরা কি করতে চাচ্ছ যে এই অঙ্কটাকে আমরা, এই যে মনে করো এই অঙ্কটাকে আমরা আমাদের একটা জানা নিয়মে করতে চাচ্ছি, মানে এইটা থেকে যে এই লাইনটা আসছে এটা আমি একটা জানা রুল দিয়ে করতে চাচ্ছি। তোমরা কি, আমি কি দেখাবো সেটা? বলো তো। জি ভাই আচ্ছা দেখেন দেখো, ভাই। মাথা ঠান্ডা করো, মাথা কিন্তু ঠান্ডা করতে হবে, হ্যাঁ মাথা গরম থাকলে কিন্তু বুঝবে না। আচ্ছা যাই হোক, আমি মনে হয় এইরকম একটা জিনিস শিখে আসছি, দেখো তো শিখছো কিনা এটা। ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এটা ইন্টিগ্রেশন করে আসছো না? জি ভাই আপনি শিখাইছিলেন। কি হবে এটাকে ইন্টিগ্রেশন করলে? ই টু দি পাওয়ার এক্স ইনটু ফাংশন। x f হবে। এটা লিখতে পারি কিনা বলো? জি ভাই আচ্ছা, এই সূত্র আমরা জানি। এখন আসো ম্যাথে। আমার কি ছিল? ই টু দি পাওয়ার এক্স ছিল, আর একটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার। এটা ইন্টিগ্রেশন করব আমরা, হ্যাঁ। তো আমি এই অঙ্ককে এই ফরম্যাটে ফেলতে চাচ্ছি। এই ফরম্যাটে ফেলতে চাচ্ছি মানে আমার এখানে ই টু দি পাওয়ার এক্স ছিল, আর এখানে আমরা কি করব? এফ ড্যাশ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এরকম দুইটা জিনিসের যোগফল আকারে আমরা প্রকাশ করব। এইটা সমান সমান আমি এক্স স্কোয়ার প্রকাশ করব। অর্থাৎ এই এক্স স্কোয়ারকে কি করব? এখন আমরা এক্স স্কোয়ারকে আমরা দুইটা ফাংশনের যোগফল আকারে প্রকাশ করব, যেখানে একটা ফাংশন অপরটা ডেরিভেটিভ হবে। যদি এইরকম আকারে প্রকাশ করতে পারি তাহলে অ্যান্সার কত আসবে? ই টু দি পাওয়ার এক্স ইনটু ফাংশনটা, ঠিক কিনা? তাহলে এখন আমার টার্গেট হচ্ছে এই ফাংশন এবং ফাংশনের ডেরিভেটিভ এই দুইটার যোগফল সমান এক্স স্কোয়ার প্রকাশ করা। এমন একটা ফাংশন সিলেক্ট করতে হবে যে ফাংশন এবং তার ডেরিভেটিভের যোগফল হচ্ছে এক্স স্কোয়ার। এটা আমাদের কাজ। এখন আমরা কি করব দেখো, আমি এই ফাংশন আর ফাংশনের ডেরিভেটিভ এক্স স্কোয়ার প্রুফ করার জন্য আমি ফার্স্টে ধরে নিলাম যে এই ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার। আমার কি প্রকাশ করা লাগবে? এটা তো মনে আছে, প্রকাশ করা লাগবে হচ্ছে ফাংশন এবং তার ডেরিভেটিভ এই দুইটার যোগফল হচ্ছে এক্স স্কোয়ার। এটা প্রুফ করা লাগবে, ঠিক আছে? কথা বলতে হবে ভাই আমার এটা কি সাথে। কোয়েশ্চেন আসছে? হ্যাঁ, বুঝি নাই। মানে কোয়েশ্চেনটা কি এটাই? না না না, কোশ্চিনটা এটা না। আমরা এটা কোশ্চিন কেমন হলো, করবো? কোশ্চিন হলো যে আমি এই অঙ্কটা একটু আগে তোমাকে করাই দিয়ে আসলাম না, এই অঙ্কের অ্যান্সার কত? এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 2। এটা না এটার অ্যান্সার? জি, ও আচ্ছা, এই আগের ম্যাথটাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আগের ম্যাথটাই। এটা আমরা এভাবে করে আসছি না, এটার আমি লং প্রসেস দেখাইছি আর একটা শর্ট প্রসেস দেখাইছি না? জি ভাইয়া। এই অঙ্ককে আমি এই প্রসেস দিয়ে এখন করতে চাচ্ছি, যে এই প্রসেস দিয়ে করা যায় কিনা আমি সেটা তোমাকে শেখাচ্ছি। ও আচ্ছা। তো আমার কথা কি ক্লিয়ার তুমি এখন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই অঙ্কটার অ্যান্সার যে এটা আমরা এই প্রসেস দিয়ে আসবো। তাহলে যেহেতু ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে রাখলাম, আর একটা কাজ কি, এখানে থাকে কি ফাংশন আর ফাংশনের ডেরিভেটিভের যোগফল। আমার টার্গেট হচ্ছে এই ফাংশন আর ফাংশনের ডেরিভেটিভের যোগফল সমান এক্স স্কোয়ার প্রকাশ করা। তাহলে আমি কি করলাম? এই ফাংশনকে এক্স স্কোয়ার ধরে নিলাম। যদি ধরি তাহলে এটার ডেরিভেটিভটা কত আসবে বলো তো? ডেরিভেটিভটা চলে আসবে টোয়াইস এক্স। আমার টার্গেট কি ছিল? আমার টার্গেট ছিল এই দুইটার যোগফল হবে কত? এক্স স্কোয়ার। বলো তো দেখি, এই দুইটার যোগফল কি এক্স স্কোয়ার হইছে? এই দুটো যোগফল করলে কত আসবে? এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স আসবে না? জি ভাইয়া। তাহলে আমি কি করে দেবো? এই টোয়াইস এক্স বেশি হয়েছে, তাহলে এটাকে আমি ফাংশন থেকে মাইনাস করে দিলাম। দেখো এখন কি হয়েছে? দুইটার যোগফল কিন্তু এক্স স্কোয়ার হয়ে গেছে, ঠিক কিনা? জি ভাইয়া হয়ে গেছে। কিন্তু কথা হবে যে ভাইয়া তুমি তো ডিফারেন্সিয়েশন জানো না। কারণ কি? কারণ এটা যদি ফাংশন হয়, এটা ডেরিভেটিভ কত হয় দেখো। ডিফারেন্সিয়েশন হবে 2 এক্স স্কোয়ার কি মাইনাস করলে 2 টোয়াইস এক্স, আর মাইনাস টোয়াইস এক্স করলে হবে মাইনাস 2।
তাহলে আমার টার্গেট ছিল কি এক্স স্কোয়ার প্রকাশ করা, তাহলে দেখো এই দুইটা কাটা চলে কিন্তু কিন্তু -2 এক্সট্রা চলে আসলো, তাহলে এটাকে আমরা +2 দিব, তারপর এটা ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে। দেখো এখন দেখো দুইটার যোগফল কি শুধু এক্স স্কোয়ার হইলো কিনা। জি ভাইয়া। তাহলে এখন আমরা লিখতে পারি কিন্তু ইজিলি অ্যান্সার e⁴x ইনটু ফাংশন, তাহলে ফাংশনটা হয়ে গেল কত আমরা দেখে ফেলছি, ওই যে দেখে ফেলো x² - 2x + 2। এই নিয়ম দিয়ে এটা আমরা করতে পারি, বুঝছো? এই মাথায় কি ভাই কারো একটু আরেকবার শর্ট করে রিপিট করেন। আচ্ছা আরেকবার শো অফ করে রিপিট করব। তো আমি এই অঙ্কের অ্যান্সারটা e⁴x ইনটু x², এটা আমরা রিটেন ফর্মটা দেখে আসছি, ইউভি ধরে দুইবার ইউভি করতে হয়, শর্টকাট ফর্মটা আমরা দেখে আসছি, কিন্তু এই e⁴x ইনটু x², এটার অঙ্ক আমরা এই ফর্ম দিয়ে করতে চাচ্ছি। যেহেতু এই ফর্ম দিয়ে করতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে হবে, এই e⁴x ছিল আর ফাংশন আর তার ডেরিভেটিভের যোগফল হচ্ছে x² প্রকাশ করা লাগবে। এটা প্রকাশ করার জন্য আমরা কি করেছি, এটা প্রকাশ করার জন্য আমরা এখানে এই ফাংশনটাকে fx ধরছি আমরা। আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এই fx আর f'(x) এমন একটা ফাংশন সিলেক্ট করতে হবে যে ফাংশনের ফাংশন এবং তার ডেরিভেটিভের যোগফল হচ্ছে x²। তাহলে আমরা ফাংশনটাকে x² ধরে নিলাম, তারপর এখন কি করব, এটার ডেরিভেটিভ x² প্রুফ করব, এটা আমার টার্গেট। তাহলে fx হচ্ছে x² ধরে নিলা, তাহলে এটা ডেরিভেটিভ কত আসবে 2x। আমার টার্গেট কি, এই দুইটার যোগফল হচ্ছে f'(x) মানে কত x² প্রকাশ করা। তাহলে x² কে যদি তুমি রাখতে চাও তাহলে 2x বেশি হয়ে গেছে, এই দুইটা যদি যোগ করো তাহলে 2x কে মাইনাস করতে হবে, এখান থেকে মাইনাস করে দিলাম। এখন দেখো যোগফল কিন্তু x² হয়ে গেছে, কিন্তু শর্ত হলো কি, এটা যদি ফাংশন হয় তাহলে তার ডেরিভেটিভ কত আসবে, তুমি কিন্তু ডেরিভেটিভ করো নাই, x² এর ডেরিভেটিভ হয়েছে, কিন্তু -2x এর ডেরিভেটিভ কত, -2। তারপরে আবার কি কথা, তারপরে কথা হচ্ছে এই দুইটার যোগফল আবার x² হইতে হবে, তাহলে এখানে 2x কাটা চলে যাবে, কিন্তু -2 কে কাটার জন্য এখানে একটা +2 দিব। তাহলে দেখো এটা কাটা চলে গেল, কিন্তু +2 এর ডেরিভেটিভ করে দেখো 0 চলে আসবে। তাহলে আলটিমেটলি দেখো এমন একটা ফাংশন তুমি সিলেক্ট করলা যে ফাংশনের ফাংশন এবং তার ডেরিভেটিভ এই দুটো যোগ করে দেখো আলটিমেটলি কি পাবে, শুধু x² পেয়ে যাবা। আমার কথা কি ক্লিয়ার? জি তাহলে এখানে e⁴x ইনটু ফাংশনটা হচ্ছে এই যেটা, এইভাবে ওটা তুমি চাইলে করতে পারতা। যাই হোক, আমি তোমাকে এটা দেখাইলাম, আমি বলতেছি না যে পরীক্ষার হলে তুমি এটাই করো, আমি এটা বলি নাই তোমাকে। তুমি পরীক্ষার হলে রিটেনে আসলে কিভাবে করবা, ইউভি দিয়ে করবা, এমসিকিউতে আসলে তো একদম ধপ করে অ্যান্সার লিখে দিবা, বাট এটা যে এইভাবেও করা যায়, এইভাবেও চিন্তা করা যায়, আমি তোমাকে এটা দেখাইলাম। ওকে, আচ্ছা, তো আমার এটা কি ছিল একটু দেখো, আমার এখানে ছিল হচ্ছে e⁴x এবং একটা ফাংশন, অর্থাৎ এক্সপোনেনশিয়াল একটা ফাংশন ছিল, এক্সপোনেনশিয়াল ফাংশন, আর একটা ছিল হচ্ছে অ্যালজেব্রিক মানে বীজগাণিতিক ফাংশন। এখন আমরা যেটা দেখব এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন e⁴ax দিলাম, আর একটা ত্রিকোণমিতিক ফাংশন, সেটা সাইন অথবা কস। এইটা আমাদের জন্য খুবই বিখ্যাত অঙ্ক। এই ফর্মটা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাদের লাইফ খেয়ে দেবে। হ্যাঁ, এই e⁴x sin x + b অথবা e⁴x cos x + b। আচ্ছা, x কেন দিয়েছি আমি, x দিলাম না, আমি এখানে একটু b আর c দিলাম, হ্যাঁ, কারণ a আমি অলরেডি এখানে একবার দিয়ে ফেলছি, তাহলে এখানে আমি দিলাম bx + c। যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বাবা সাবধান, এটা আমি শর্টকাট সূত্র মুখস্থ করাই দেবো একটু পরে, টেনশন নিও না। তো এটার ইন্টিগ্রেশনটা আমাদেরকে একটু খুব ভালো করে শিখতে হবে, এবং এটার nth ডেরিভেটিভটাও শিখতে হবে, ডিফারেন্সিয়েশনের nth ডেরিভেটিভ, এটার nth ডেরিভেটিভটা লাগবে। এটা এই দুইটা আমাদের ইঞ্জিনিয়ারিং এ খুবই কাজে দেয়। ইঞ্জিনিয়ারিং এ তোমরা যারা ম্যাথ ঘাটাঘাটি করো বা অলিম্পিয়াড করো তারা জানো ফুরিয়ার সিরিজ, ল্যাপ্লাস সিরিজ নামে সিরিজ আছে। তার আগে একটা কথা বলো যে এটার ইন্টিগ্রেশন করতে পারবা কিনা, x⁴x এর ইন্টিগ্রেশন করতে পারবা কেউ, আসো কেউ তোমাদের মধ্যে? ভাই u⁴v এর সূত্র, u⁴v কি ইন্টিগ্রেশনের সূত্র আছে নাকি কোনো? না হবে না, এটা ডিফারেন্সিয়েশনে করা যায়, ইন্টিগ্রেশনে করা যায় না বাবা। তো এটার ইন্টিগ্রেশন মোটামুটি 8 থেকে 10 পেজ, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশন করতে গেলে এরকম সূত্র মনে করো যে 20 থেকে 25 বার ইউজ করা লাগবে। x⁴x এর ইন্টিগ্রেশন করতে গেলে e⁴x sin bx + c বা cos bx + c এটার ইন্টিগ্রেশন, এটার ফর্মুলা আছে, এরকম ইন্টিগ্রেশন 20 থেকে 25 বার করা লাগে এটার ইন্টিগ্রেশন বের করতে গেলে। এটা ল্যাপ্লাস ফুরিয়ার সিরিজ দিয়ে করতে হয়। যাই হোক, এগুলো অনার্সে গিয়ে পড়বা। তো এটার জন্য বলতেছি যে এই জিনিসটা খুবই কাজের, এই জিনিসটা খুবই কাজের। আমরা সূত্র যখন লিখবো তখন বলবো, তার আগে আমি নরমাল ফর্মটা একটু দেখি, এটার ইন্টিগ্রেশন করি আমি আগে, ইউভি দিয়ে করি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আমরা ইউভি করি। ইউভি যদি আমরা করি তাহলে আমাদের কি করতে হবে এখন দেখো, ভয় পাইও না আবার তোমরা, এগুলো কিন্তু খুব ইজি জিনিস। হ্যাঁ, এগুলো আমি এমনি বলতেছি, এগুলো ভয় পাওয়ার কিছু না, এগুলো খুব সোজা, একটু যদি চিন্তা ভাবনা করে করো তাহলে এগুলো খুব সোজা। তাহলে এটা ইউভি করব, তো এটা হবে ভি অলওয়েজ, আর এটা হচ্ছে ইউ, এটা হলো ইউ। তাহলে আমরা ইউ কে রাখলাম sin bx + c
তারপরে আমরা কি করব ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কত আসে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এই এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে এস ও এ দ্বারা ভাগ হবে। ক্লিয়ার এটা? মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে রাখছো তার ডিফারেন্সিয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে cos bx প্লাস c, কিন্তু সামনে একটা বি চলে আসবে, আবার ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে চলে আসবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ, এটার আবার পুরোটার ইন্টিগ্রেশন। তাহলে এখানে কত চলে আসলো 1/a ই টু দি পাওয়ার এ এক্স সাইন bx প্লাস c মাইনাস b বাই a ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স cos bx প্লাস c। দেখো এখানে আবার ইউভি হচ্ছে, আবার ইউভি করো 1/a ই টু দি পাওয়ার এ এক্স সাইন bx প্লাস c, এখন একটু লাইন গ্যাপ দেব, মাইনাস b বাই a, এটাকে রাখবো cos bx প্লাস c কে আমরা রাখবো, রাইখে আমরা ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, তারপরে কি করছো এটাকে রাখছো যেটাকে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করলে চলে আসবে মাইনাস মাইনাস বি চলে আসবে একটা সামনে, মাইনাস বি সাইন বিএক্স প্লাস সি, আবার ই টু দি পাওয়ার এক্স বাই এ, এই পুরোটার আবার ইন্টিগ্রেশন। যদি তুমি একটু গুণ টুন করে দাও তাহলে তারপর লাইনে বুঝতে পারবা 1/a ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস সি মাইনাস বি, এটা দ্বারা গুণ করে দাও, মাইনাস বি এর দ্বারা গুণ করে দাও, তাহলে মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স প্লাস সি। আর দেখো কি আসতেছে, এই মাইনাস এ মাইনাসে প্লাস আর এই মাইনাসে মাইনাস, তাহলে কত চলে আসবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স। আবার এখানে ইউভি করা লাগবে, আবার এখানে কি করা লাগবে ইউভি করা লাগবে। তো ইউভি কি জীবনে শেষ হবে এটা আমাকে কেউ বলো তো? না ভাই শেষ হবে না, শেষ হবে না, কিন্তু দেখো শেষ যেহেতু হচ্ছে না, তাহলে আমি যেটার ইন্টিগ্রেশন করতেছি এটাকে আই ধরে নিলাম, ফার্স্টে ধরে নিলাম যেটা ইন্টিগ্রেশন করতেছি ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস এটাকে আই ধরছি, তাহলে ওই জিনিসটাই কি আবার এখানে রিপিট পাইছো কিনা বলো তো? ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস এই জিনিসটাই রিপিট পাইছো কিনা এখানে? জি ভাই এটাকে আই ধরে নিবা, তাহলে এখানে তুমি যা এটাকে আই ধরে নিবা, তাহলে এখানে থাকবে বাম পাশে একটা আই আর ডান পাশে হচ্ছে এই আই, তাহলে আমরা এখন ওই আই কে এই পাশে ট্রান্সফার করতেছি, তাহলে আই আর এখানে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু আই ছিল, সেটা এপারে এসে হয়ে যাবে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু আই। আর এখানে একটা কাজ করো, এখানে একটা ছোট্ট করে লসাগু করে ফেলো, এই যে এই দুইটা, হ্যাঁ এইটা আর এটা, এ স্কোয়ার হচ্ছে লসাগু, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স কমন চলে যাবে, তাহলে এখানে থাকবে কত এ সাইন বিএক্স প্লাস সি মাইনাস এ স্কোয়ার চলে গেলে থাকবে হচ্ছে বি বি কস বিএক্স প্লাস সি। বলো এটা বুঝছো কিনা? এই দুইটা আমি কাজ করলাম, হ্যাঁ এই দুইটাতে এ স্কোয়ার লসাগু করে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে লসাগু করলাম, আর এই পুরো জিনিসটাকে আমি এই পাশে ট্রান্সফার করে এটা হয়েছে। ক্লিয়ার এটা? জি ভাইয়া। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখানে একটু ছোট্ট করে কাজ করে দিই আমি, সেটা হচ্ছে এইটার কাজটা আমি এখানে করে ফেলি, হ্যাঁ আমার যেখানে জায়গা যেহেতু কম, তাহলে এটাকে আমরা এই পাশে একটু ছোট্ট করে লিখে দিই। এটাকে করলে কি হবে, এখানে আই যদি কমন চলে যায়, আই যদি কমন যায় তাহলে এখানে কত থাকবে, নিচে লসাগু থাকবে এ স্কোয়ার, তাহলে উপরে চলে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আলটিমেটলি এ স্কোয়ার স্কোয়ার কাটা চলে যাবে দুই পাশ থেকে, তাহলে এখানে একবারে আমি আই সমান সমান কত হয় এটা লিখে দিচ্ছি, আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স এ সাইন বিএক্স প্লাস সি মাইনাস বি কস বিএক্স প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে আয়ের মান যদি এখানে বের করো তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝছো কিনা এটা একটু বলে দাও। এটাই হচ্ছে এটার অ্যান্সার, এটাই হচ্ছে এটার অ্যান্সার। এটা পরীক্ষাতে খুবই বেশি আসে, তোমাদের রিটেন পরীক্ষা আসলে এভাবে করতে হবে। এবং ই টু দি পাওয়ার এক্স সাইন ফাংশন, মনে রাখবা সাইন হচ্ছে একটা পর্যায়ভিত্তিক ফাংশন, হ্যাঁ সাইন কজ এগুলো হচ্ছে এরকম ফাংশন, তো এরকম পর্যায়ভিত্তিক ফাংশন তোমরা জানো, এগুলো রোটেট করে, এগুলো রোটেটিং ফাংশন এবং রিপিট পাওয়া যায়, এগুলো রিপিটিং ফাংশনও বলা হয়। তাহলে সাইন কজ রিপিটিং ফাংশন বলে, এদের সাথে যখন এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে তখনই সেটা রিপিটিং হয় ইন্টিগ্রেশনের সময়, এবং দুইবার ইউভি করার পরেই ওই জিনিসটা রিপিট হয়, যখনই রিপিট হয় তখন এটাকে আই ধরে নিতে হয়, মনে থাকবে এটা। এটা শর্টকাটটা কি এখন আমি তোমাদেরকে বলতেছি। এখানে কস থাকলে কি পারতা না তাইলে সিমিলার প্রসেসে
পারা যায় তো কিনা? পারা যায় তো কিনা বলো? জি ভাইয়া। আচ্ছা, এখন আসো তুমি শর্টকাট ফর্মুলা e টু দি পাওয়ার ax sin bx প্লাস c, এটার আমরা শর্টকাট ফর্মুলাটা লিখে দিতে চাচ্ছি, সুন্দর করে মনে রাখবা। লেখেন e টু দি পাওয়ার x হলো e টু দি পাওয়ার x কিন্তু সবসময় থাকেই, আমরা এর আগে অ্যালজেব্রিক যখন x স্কয়ার যখন ছিল তখন এটা ছিলই। তারপর আমরা একটা কাজ করব, বলো তো তোমার কাছে কি মনে হয় a আগে নাকি b আগে, কে আগে বলো তো? a আগে নাকি b আগে? তোমাকে যদি লিখতে দিই তাহলে a আগে লিখবা না b আগে লিখবা? এ a আগে লিখবা, তাহলে a কে এখানে লিখে ফেলবা। তারপর যেহেতু আমি e টু দি পাওয়ার x লিখে ফেলছি, তাহলে sin এর মান বের করতে তাহলে এখানে sin লিখে ফেলবো, যেটার মান বের করতেছি সেটা লিখে ফেলবো। তারপরে যেহেতু এখানে a লিখে ফেলছি ভাই, তারপর আমরা একটু জায়গা ফাঁকা দিয়ে b লিখবো। তারপরে যেহেতু এখানে sin লিখছি ভাই, cos লিখবো। ডিভাইডেড বাই, নিচে একটা ছোট্ট করে কাজ করতে হবে, এখানে e এর উপরে x এর সহগ যেটা ছিল তার উপর স্কয়ার, প্লাস এখানে sin বা cos এর মাঝখানে এখানে x এর সহগ যেটা ছিল তার উপর স্কয়ার দিতে হবে। এখানে একটা চিহ্ন বসবে, ওই চিহ্নে আমরা পরে আসতেছি। আর যদি এটা e টু দি পাওয়ার ax cos থাকতো তাইলে কি করতাম? তাহলে যেটা করতাম, e টু দি পাওয়ার x আগে লিখে নিব, a আগে নাকি b আগে? a আগে। তারপরে cos এর মান বের করতেছি, cos লিখবো। তারপরে a লিখে ফেলছি, b লিখবো, cos লিখে ফেলছি, sin লিখবো। তারপরে কি হবে? ডিভাইডেড বাই e এর উপরে x এর সহগের উপর স্কয়ার, প্লাস cos বা sin এর মাঝখানে x এর সহগ যেটা ছিল তার উপর স্কয়ার। এখন আমাদের কথা হলো এই দুই জায়গাতে একটা চিহ্ন বসবে, এখানে একটা চিহ্ন, এখানে একটা চিহ্ন। তাহলে sin এর জন্য হয় এখানে মাইনাস, আর cos এর জন্য হয় এখানে প্লাস। sin এর জন্য হয় মাইনাস আর cos এর জন্য হয় প্লাস। কিভাবে মনে রাখবো? মনে রাখবো sin এর জন্য সাইন চেঞ্জ হয়, এটা সাইন এর জন্য সাইন, সাইন মানে হচ্ছে SIGN, সাইন মানে চিহ্ন, এই চিহ্নটা চেঞ্জ হয়। সাইনের জন্য সাইন চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয় মানে মাইনাস হয়ে যায়। মনে থাকবে? মনে থাকবে কিনা? এইটা হচ্ছে এই সূত্রের যে ইম্পর্টেন্স, এটা তুমি আজকে বুঝবা না, এটা বুঝবা হচ্ছে গত বছর এই সময় যায়। হ্যাঁ, যদি এর মধ্যে ভার্সিটি পরীক্ষা হয়ে যায়, ও তোমরা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছো, ফার্স্ট সেকেন্ড ইয়ারের গুলো আর 1-1.5 বছরের মধ্যে বুঝবা, যারা ফার্স্ট ইয়ার তারা আরো 2 বছরের মধ্যে বুঝবা যে এই সূত্রের গুরুত্বটা কি। বুঝছো নাকি? ওই যে এখন যারা বুয়েটে পড়ে, গত বছর যাদের পড়াইছিলাম বা তার আগের বছর, তো এরা এখন বলে যে ভাই কি শিখাইছিলেন, এটা কি, এটাতে কি হয়? এটাতে কি হয় না, আসলে সবই হয়। আচ্ছা, তো এই সূত্রটা একটু ভালো করে মনে রাখো। হ্যাঁ, এটা একটা শর্টকাট প্রসেস। ভাইয়া এই সূত্রটি কিভাবে লিখলেন আবার একটু যদি বলতেন। আবার বলবো যে e টু দি পাওয়ার x sin cos থাকতে হবে, তাহলে e টু দি পাওয়ার x লিখে ফেলবো। তারপরে a আর b, a কোথায় থাকে? e এর উপরে থাকে, আর b কোথায় থাকে? sin বা cos এর মাঝখানে থাকে। তাহলে e টু দি পাওয়ার x লিখে নিব, তারপরে a লিখবো, তারপরে যেটার মান বের করতেছি সেটা লিখবো, sin এর মান লিখলে sin লিখবো, তারপরে একটা ফাঁকা দিব, a লিখছি তাহলে b লিখবো, sin লিখছি cos লিখবো। এখানেও তাই। আর নিচে লিখবো কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। a আর b টা কি ছিল? e এর উপরে x এর সহগ, আর b টা ছিল sin বা cos এর মাঝখানে x এর সহগ। আর জি এখানেও ভাই তাই। বুঝতে পারছি। আর সাইন এর জন্য সাইন চেঞ্জ হবে, কজ এর জন্য প্লাস হবে। আচ্ছা, এই অঙ্কের গুরুত্ব তাহলে এই দুইটা, একটা শর্টকাট আমরা শিখলাম, আরেকটা শর্টকাট আমরা কি শিখলাম? আরেকটা শর্টকাট শিখলাম হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার যদি থাকতো, এটা ইন্টিগ্রেশন আমরা শর্টকাট শিখছি কিভাবে, ই টু দি পাওয়ার এক্স, তারপরে ফার্স্টে এক্স স্কোয়ার লিখবো, এটা ডিফারেন্সিয়েশন লিখবো, এটা ডিফারেন্সিয়েশন লিখবো, তারপরে এখানে হবে প্লাস, তারপরটা হয় মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস। এ থাকার কারণে এখানে এ দ্বারা ভাগ হবে, পরেরটা এ স্কোয়ার দ্বারা ভাগ হবে, পরেরটা এ কিউব দ্বারা ভাগ হবে। এই দুইটা হচ্ছে শর্টকাট আমাদের। হ্যাঁ, এটা আর এটা, এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এমসিকিউ তেও আসে, এই যে এটা সমান সমান কোনটা, এটা এমসিকিউ তেও আসে। যখন তোমরা এই যে ইঞ্জিনিয়ারিং এ কোচিং করবা তখন বুঝবা এগুলোর মর্ম কি। আচ্ছা, যাই হোক, আমরা একটা অঙ্ক করতে চাচ্ছি এখন। এই সূত্র শেখানোর পেছনে আমার একটা কারণ আছে। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে দিই, সেটা হলো এই অঙ্ক যদি বলে যে ইন্টিগ্রেশন যদি শুধু এরকম করে আসে তোমাদের পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায়, তাহলে কিন্তু ভাই এই লাইন লিখে দিলে হবে না। এটা কিন্তু ওএফএম। হ্যাঁ, ওএফএম মানে কি? অনলি ফর এমসিকিউ এর জন্য এটা ইউজ করতে পারবা। বা বড় ম্যাথ যদি কোথাও থাকে, সেই ম্যাথের মধ্যে যদি একটা ম্যাথের মধ্যে একটা পার্টে যদি এটা পাও, তখন এটা ইউজ করে দিতে পারবা। কিন্তু শুধু এটাই বের করতে বললো, তখন কিন্তু আর এটা লেখা যাবে না, তখন কিন্তু আমাকে আগের নিয়মে এভাবে করে ফেলতে হবে পুরোটা। হ্যাঁ, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, অনেক টাইম নিয়ে ফেলছি মনে হয় আজকে, তাই না? তোমাদের কত ঘন্টা টাইম নিয়ে ফেলছি? অনেক টাইম নিয়ে ফেলছি। এখন আমাদের বইটা আসে একটা বিখ্যাত অঙ্ক এখন আমি করাবো। ই টু দি পাওয়ার m tan inverse x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। বলো এই অঙ্কের অ্যান্সার করতে পারবা কিনা? এই অঙ্কের অ্যান্সার করতে পারবা কিনা বলো।
এই অঙ্কের অ্যান্সার করতে পারবে না? কথা বলে না। ভাই জেড জেড সমান এম tan ইনভার্স এক্স ধরে নিলে তো হয়। হ্যাঁ, এটা তো খুবই সিম্পল হ্যাঁ। অঙ্ক। আমি tan ইনভার্স এক্স কে যদি একদমই। জেড ধরি তাইলে তো আমাদের অঙ্কটা হয়ে যাবে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার হয়ে যাবে, ঠিক কি না? জি ভাইয়া। জি ভাইয়া। সমস্যা তো অন্য জায়গায় ভাইয়া, এখানে এভাবে দিছিল না, তারা করছিল কি এখানে একটা স্কোয়ার দিয়ে দিছিল। হ্যাঁ, এখন কি হবে বলো তো? এখন কিন্তু আর হবে না, এখন কিন্তু আর tan ইনভার্স এক্স কে জেড ধরে নিলে হবে না। হবে হয়তো বা, কিন্তু আগে যেরকম ইজিলি হইতো এখন আর ইজিলি হবে না। তাহলে কি করতে হবে, tan ইনভার্স এক্স কে একটা কিছু ধরে নিতে হবে, এখানে দুইবার ধরতে হয়। তাহলে tan ইনভার্স এক্স ইনভার্স ফাংশন একটা কোণ, যেহেতু এই tan ইনভার্স এক্স কে আমরা থিটা ধরে নিলাম, জেড ধরে নিলেও হইতো, বাট জেড একটু পরে ধরবো, আরেকবার ধরতে হবে তো ওই জন্য আমরা পরে ধরবো। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করো না, x সমান সমান tan থিটা আগে বের করে নাও, তারপরে dx সমান সমান কত চলে আসবে, তাহলে sec স্কয়ার থিটা d থিটা। এই মানটা এখন বসাইতে হবে এখানে। তাহলে e টু দি পাওয়ার m, আর tan ইনভার্স x কে লিখবো কত, থিটা, এখন সব থিটার সাপেক্ষে হয়ে যাবে, আর dx এর মান কত, sec স্কয়ার থিটা d থিটা, ডিভাইডেড বাই 1 প্লাস x, x টা কত ছিল, x ছিল tan থিটা, তার মানে tan স্কয়ার থিটা, তারপর হোল স্কয়ার ছিল। এ পর্যন্ত বুঝছো কিনা বলো আমাকে একটু, মানটা বসানো বুঝছো কিনা? জি ভাইয়া। দেখো অঙ্কটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, এই যে 1 প্লাস tan স্কয়ার মানে কত, sec স্কয়ার না? তাহলে নিচে কিন্তু দুইটা sec স্কয়ার আছে, তাহলে একটা একটা আমি কাটা দিতে পারি। তাহলে উপরে থাকলো কত, e টু দি পাওয়ার m থিটা, আর নিচে থাকলো 1 প্লাস tan স্কয়ার, মানে শুধু একটা sec স্কয়ার থিটা থাকলো। কারণ এখানে তো sec স্কয়ার থিটা হোল স্কয়ার থাকবে, একটা একটা কাটা চলে গেছে, আমি একটু গ্যাপ দিছি। তাহলে এখানে চলে আসবে e টু দি পাওয়ার m থিটা, আর 1 বাই sec স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা। দেখো অঙ্ক শেষ। যেহেতু এখানে cos স্কয়ার আছে, তাহলে আমরা কি করবো এখন, এখানে একটা 2 নিব, এখানে একটা হাফ নিব, তাহলে এখানে চলে আসলো হাফ e টু দি পাওয়ার m থিটা, আর 2 cos স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস cos 2a। তারপরে লাইনে আমরা লিখতে পারি হাফ গুণ যদি করে দাও e টু দি পাওয়ার m থিটার ইন্টিগ্রেশন আলাদা করে দিচ্ছি, প্লাস হাফ e টু দি পাওয়ার m থিটা ইন্টু cos 2 থিটার ইন্টিগ্রেশন। বুঝছো কিনা বলো, এই লাইনটা বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে এখন ইন্টিগ্রেশন করে ফেলো, হাফ ই টু দি পাওয়ার এম থিটা, এম থিটাকে আমরা থিটা ধরতে পারি, থিটা সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এম থিটা ডিভাইডেড বাই এম প্লাস হাফ, এই জিনিসটার এখন ইন্টিগ্রেশন করতে হবে। দেখো তো এরকম ইন্টিগ্রেশন তোমাকে একটু আগে শিখাই দিয়ে আসলাম কিনা, শর্টকাট ফর্মুলা লিখে দিবা, এটা সমান সমান, দেখো কি লেখা যায়, ই টু দি পাওয়ার এম থিটা এখানে কমন যাবে, তারপরে এ আগে নাকি বি আগে, এ আগে, এখানে এ মানে কিন্তু এম আর বি মানে কিন্তু 2, তাহলে এখানে এম আগে আসবে, cos এর মান বের করতেছো তো cos 2 থিটা, তারপরে এম লিখে ফেলছো, তারপরে বি চলে আসবে, বি মানে হচ্ছে 2, cos লিখে ফেলছো, তাহলে চলে আসবে sin, ডিভাইডেড বাই কত চলে আসবে, এ মানে ছিল এম স্কয়ার আর বি মানে ছিল 2 এর উপর স্কয়ার, যেহেতু cos এর মান বের করতেছো তাহলে এখানে প্লাস চলে আসবে, প্লাস সি। বুঝছো কিনা বলো, তারপরে এম এর মানটা থিটার মানটা বসায় দিবে, হয় আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স এক্স। বুঝছো কিনা বলো, বুঝছো? এটা বইয়ের জি ভাইয়া। 16তে আসা অঙ্ক জি মনে হয় ভাইয়া। এটা। দেখো অঙ্ক কিন্তু কঠিন না, কিন্তু তোমার লজিক মনে রাখতে হবে। এইখানে যদি তুমি আবার ইউভি করতে যাইতা তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত, অঙ্কের মাঝখানে সরাসরি ফর্মুলা ফালাই দিতে পারবা তুমি, সমস্যা নাই। বাট এখানে যদি তুমি আবার ইউভি করতে যাইতা, বইটা জায়গা থাকে এক পেজের মধ্যে 3টা অঙ্ক করা লাগে, তাহলে ওই জায়গাকে আমার থাকবে নাকি? এটা যদি ইউভি করতে যাও পুরোটা, তাহলে অনেক বড় হয়ে যাবে, এখানে তুমি সরাসরি ফর্মুলা ফালাই দিতে পারবা, এই জন্য আমার ফর্মুলাটা দরকার। ক্লিয়ার? এই কথা বলেন না, টায়ার্ড হয়ে গেছো তোমরা আজকে? কি ভাইয়া 4 নাম্বার লাইনটা কিভাবে লিখলেন? কোন লাইনটা? হ্যাঁ 4 নাম্বার লাইনটা। 1 2 3 4, এই লাইনটা, এই লাইন থেকে এই লাইনটা, আচ্ছা ই টু দি পাওয়ার এম থিটা লিখছি, আর 1 বাই sec স্কয়ার মানে কত, cos স্কয়ার, 1 জি বাই sec ভাইয়া। স্কয়ার মানে cos স্কয়ার, আর cos স্কয়ারকে ও আমরা তো আচ্ছা ইন্টিগ্রেশন আচ্ছা, করতে হ্যাঁ পারি বুঝতে না, 2 পারছি। নিয়েছি, গুণ করেছি, 2 দ্বারা ভাগ করেছি। অঙ্ক কিন্তু কঠিন না বাবা, হ্যাঁ, তো এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো একটু মনে, আজকে কি একটু বেশি হয়ে গেল নাকি পড়া? ভাইয়া এই পর্যন্তই থাক। এ পর্যন্ত থাকা, আর তো করাবো না, আজকে তো একটু কঠিন, কারণ ইন্টিগ্রেশন তো তোমরা অনেক দূর করছো, বাসে কি অঙ্ক করছো বইয়ের, এগুলো হচ্ছে হাইডোস, তো এগুলো তো একটু সামনের অঙ্ক,
এগুলো একটু কঠিন না? কারণ পেছনের দিকে তো সব ইজি ইজি অঙ্ক করাইছে এতদিন। এগুলো তো হাইডোস আর ইন্টিগ্রেশন করতে হবে যারা করতে চাও, যারা করতে চাও না তাদের কথা আলাদা। তো ঠিক আছে, এরপরের দিন আমরা এরিয়া করবো ইন্টিগ্রেশন। হ্যাঁ, এরিয়া। তো আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, নিচে কি আসসালামু এম আলাইকুম স্কোয়ার ভাই। 2 স্কোয়ার এটা থাকবে? হ্যাঁ, আমি বুঝি নাই। ভাই এই যে আপনি যে সাদা কালি দিয়ে লিখলেন এম স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা কি থাকবে? এটা তো লাস্ট পর্যন্ত থাকবে, কারণ অঙ্কে তো আমাদের এম ছিল এখানে একটা। ও এমটা তো আচ্ছা। ছিল, শুধু আমি থিটা এক্সট্রা একটা ধরেছি, থিটার মানটা tan ইনভার্স x বসাই দিব, অথবা এটা লেখার পরে বলে দিব হয় থিটা ইকুয়াল টু tan ইনভার্স x, তাইলেই হবে, বসানোর আচ্ছা দরকার নেই। ভাইয়া, আমি বুঝবো কিভাবে যে কোনগুলো অঙ্ক এরকম থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x sin ইনভার্স x ধরে করব? এটা তো তুমি অঙ্ক করতে নিলেই বুঝবা, যদি অঙ্ক নাই করো তাহলে কেমনে বুঝবা? তুমি যদি বইয়ের সবগুলো অঙ্ক করোই তারপরে ধরে দিবে, এটা জেড ধরলেও হইতো, tan ইনভার্স x কে যদি জেড ধরতো তাইলেও হইতো, বুঝো নাই? থিটা যে ধরতে হবে এমন কোনো কথা নাই তো, জেড ধরে করো একই রকমই আসবে, আচ্ছা, ওকে ভাইয়া। বুঝছো? জি ভাইয়া। করতে করতেই বুঝবা, এগুলো করতে হবে, নাহলে তো বোঝা যাবে না। যে ইন্টিগ্রেশন তো এত সোজা না, ইন্টিগ্রেশন একটু কঠিন, তোমাদের সিলেবাসের ইন্টিগ্রেশন বলবিদ্যা এগুলো তো একটু কঠিন জিনিস না, প্র্যাকটিস করতে হবে, নাহলে বোঝা যাবে না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বলবিদ্যা কঠিন। বলবিদ্যা কঠিন না? এই যে আমি তো ওই যে তোমরা কি, তুমি মানতাসা, তুমি কবে থেকে ক্লাস করো আমার? ভাইয়া ফার্স্ট থেকে মানে আপনি যখন থেকে শুরু করছেন কঠিন কঠিন মানে কি তোমাদের কাছে নাকি কঠিন লাগে? আসলে তো কঠিন না, আমার কাছে তো সবই সোজা, কিন্তু তোমরা বলো তোমাদের কাছে মনে হয় একটু কঠিন লাগে, কারণ এই জিনিসগুলো তোমাদের কাছে নতুন না, ইন্টারমিডিয়েটে আইসাই তো দেখছো চোখে, এসএসসি তে তো এগুলো চোখে দেখো নাই, তো একটু এই জন্য কঠিন লাগে, বাট আসলে কঠিন না জিনিসগুলো, যদি মানে ভালোভাবে তুমি টপিক ধরে ধরে করো তাহলে তো ইজি। আমি ওই যে ছেলেমেয়েদের স্ট্যাটিক্স পড়াচ্ছি, তো ওরা তো স্ট্যাটিক্স পড়ে তো বলে যে না সোজা, স্থিতিবিদ্যা করাচ্ছি তো ওরা তো বলতেছে যে না ভাইয়া অনেক সোজা, তো বলতেছে যে, অনেকে আবার বলতেছে ভাই আগে তো করছিলাম অনেক কঠিন লাগছিল, এখন তো করে সোজা লাগতেছে। তো এগুলোর কিছু ব্যাপার স্যাপার আছে, পড়ানোর স্টাইলের কিছু ব্যাপার স্যাপার থাকে সব সময়, তারপরে হচ্ছে তোমার বোঝার ক্যাপাসিটি কেমন, তোমার প্র্যাকটিস কেমন, এগুলোর উপর কিছু ডিপেন্ড করে, বাট আমার কাছে কঠিন মনে হয় না, সোজাই লাগে। অনেকেই কঠিন বলে আর কি, এটা বললাম, বলবিদ্যা তারপরে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন নাকি অনেক কঠিন, আমার কাছে তো সব কঠিন লাগে আমার কাছে। ওগুলো কি করবেন না? হ্যাঁ, বুঝি নাই। মানে বাকি ওই চ্যাপ্টার গুলো পেইড কোর্স করাবেন না? হ্যাঁ, আমি তো পেড করতে, এই যে স্ট্যাটিক্স করাচ্ছি না, স্ট্যাটিক্স শেষ করলাম, শেষ করি আগে, স্ট্যাটিক্স শেষ করার পরে আমি এক এক করে সিরিয়ালি পড়াবো, এরপরে মানে ডিফারেন্সিয়েশন স্টার্ট করবো স্ট্যাটিক্স এর পরে। তুমি কি সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার? হ্যাঁ, সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার, তোমাদের আগে শর্ট সিলেবাসটা আগে শেষ করে দিব। হ্যাঁ, সেকেন্ড ইয়ারের জন্য, ফার্স্ট ইয়ারের জন্য আলাদা করে পড়াবো। ওদের মনে হয় ফার্স্ট ইয়ারের জন্য একটা ব্যাচ শুরু করব নতুন, আবার এটা ঈদের পরে স্টার্ট করবো হয়তো, বা দুই একদিনের মধ্যে বলবো। ফার্স্ট ইয়ারের মনে হয় ইয়া শুরু করবো আর কি, কমপ্লেক্স নাম্বার শুরু করবো, এখন জটিল সংখ্যা শুরু করবো। এক্সাম তো এই ইয়ারেই হবে তাই না? এখন কেমনি বলি বলো, তুমিও যে ধোঁয়াশার মধ্যে, আমিও একই ধোঁয়াশার মধ্যেই আছি, এখন বলতে পারতেছি না, বাট হবে তো, পরীক্ষা তো হবেই, সেটা আজ হোক কাল হোক, এই বছর হোক আর ওই বছরই হোক, একদিন না একদিন হবেই, বুঝছো? তোমাদের অটোপাস দেবে না আশা করি, এক্সাম হবে এই বছরই তো হওয়ার চান্স আছে, এবং রিসেন্ট হওয়ারই চান্স আছে, জুন জুলাই না হলে আগস্ট সেপ্টেম্বরের দিকে তো হবে হ্যাঁ, ভার্সিটি আশা করি। পরীক্ষা তো অনলাইনে নিবে বলে দিছে। ভার্সিটি পরীক্ষা অনলাইনে নিবে না? কে বলছে ভার্সিটি পরীক্ষা অনলাইনে নিবে? মানে ভাই অ্যাডমিশন না, খবর মানে হ্যাঁ দেখলাম। সেমিস্টার গুলা। ও, সেমিস্টার গুলো ভাইয়া। সেমিস্টার গুলো নিতে পারে, সেমিস্টার গুলো নিতে পারে, ওরা অনলাইনে নিক, ওদের সাথে তোমাদের রিলেশন নাই। একটা ভার্সিটির কয়টা স্টুডেন্ট থাকে, আর তোমরা হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট নিয়ে তোমাদের পরীক্ষায় অনলাইনে নেওয়ার কোনো চান্সই নাই। ওদের নিতে পারে ভার্সিটির, ওটা ভার্সিটির ব্যাপার, কিন্তু তোমরা হাজার হাজার স্টুডেন্ট, লাখ লাখ স্টুডেন্ট, এটা নেবে না। তোমাদের ফিজিক্যালি পরীক্ষা হবে, হয়তো সিলেবাসটা শর্ট হয়েছে, সে থেকেও আরো শর্ট হতে পারে, কিংবা নাও হতে পারে, এই সিলেবাসেও হতে পারে, এর থেকে কি আর শর্ট করবে, শর্ট তো করেই দিছে, দেখা যাক কি হয়, আমরা তো কিছু জানি হ্যাঁ, না। বইটাও কি এই চ্যাপ্টার গুলোই থাকবে? আমি শর্ট চ্যাপ্টার না, গুলো। এটা গভর্নমেন্ট কয়দিন আগে দেখলা না, তোমরাও তো মনে হয় দেখছো, যে বলছে যে হচ্ছে শর্ট চ্যাপ্টার উপর অ্যাডমিশন নিতে, কিন্তু আলটিমেটলি কতদূর কি নেবে আমি জানি না। আর বুয়েটের কোশ্চেন গুলো কিরকম হয়, তোমরা কোশ্চেন দেখছো, দুই তিনটা চ্যাপ্টার মিলে আলটিমেটলি কোশ্চেন করে তারা। তো তুমি আমাকে একটা জিনিস বলো, তোমাদের ত্রিকোণমিতি সিলেবাসে রাখে নাই, ত্রিকোণমিতি না করে কি তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে পারবা? না ভাই, ঘুরে কিন্তু ফিরে second সবই paper করা তো লাগবে। সরল রেখা তুমি না করে কি তুমি কনিক্স করতে পারবা? না ভাইয়া। তাইলে এগুলো বইলা লাভ আছে, শর্ট সিলেবাস বলে আলটিমেটলি কিছু নাই, তোমার সবই করতে হবে, কিন্তু কথা হলো এগুলোর প্রতি একটু বেশি করে জোর দিতে হবে, আর ওইগুলোর প্রতি একটু কম জোর দিতে হবে, এই আর কি, এছাড়া আর কিছুই না। আর বুয়েটের কোশ্চেন তো বুঝতেইছো, ওরা বেসিক লেভেলের কোশ্চেন করে, দুই তিন চ্যাপ্টার মিলে হচ্ছে, দুই তিন চ্যাপ্টারের বেসিক মিলে একটা কোশ্চেন করে,
তো সেখানে আলটিমেটলি তোমার সবই লাগবে। কোশ্চেনটা হয়তো বা দেবে ইন্টিগ্রেশন, কিন্তু ইন্টিগ্রেশন করতে যা দেখো তোমার হয়তো বা সার্কেলের, এরপরে যখন এরিয়া করাবো সার্কেল লাগবে, কোনিক্স লাগবে, স্ট্রেট লাইন লাগবে, সবই লাগবে, সবগুলো কনসেপ্ট লাগবে, ত্রিকোণমিতির কনসেপ্ট লাগবে। তো আলটিমেটলি সবই করতে হবে। জি ভাইয়া। তো আমার মতে সব পড়াই ভালো, কিন্তু এগুলোর প্রতি একটু বেশি করে ভালো করে পড়ো, তাইলেই হয়। এগুলোর প্রতি